অভিনয় তো শেখানো যায় না, কিন্তু শেখা যায়। যেটুকু লোক অ্যাপ্রিসিয়েট করছে সেইটা নিয়ে ভাবার থেকে যে আমার যে এখন অনেক কিছু শেখা হয়নি, এটা আমার মোটিভেশন হিসেবে কাজ করছে। আমি অ্যাকচুয়ালি লাউড অভিনয়, কমেডি অভিনয় এইগুলোর কোনোটাতেই আমি বিশ্বাস করি না। অভিনয় ভালো হয় আর খারাপ হয়, বিশ্বাসযোগ্য হয় বা এমন একটা অভিনয় হয় যেটাকে বিশ্বাস করতে ইচ্ছা করে না। ইন্টেলেকচুয়ালস এবং পড়াশুনো জানা একটা স্পেশাল ক্লাসের লোকজন এই ধরনের সিনেমা দেখবে এবং এরা এটা দেখবে। ভেতরে তোমার এমন একটা তৈরি করে দেবে যে তোমার ইচ্ছা হলেও না ওই সিনেমাটা দেখতে যাওয়ার আগে তোমার মনে হবে যে যাবো এটা দেখতে, মানে লোকে দেখবে যে আমি এই সিনেমাটা দেখতে গেছি, সেটার জন্য তুমি কিন্তু ভাববে। এবার যেটাতে রিয়্যাক্ট আমার হওয়ার আমি ভেবে চিন্তেতে হতে পারবো না, তাই না? কিন্তু আমার যেটা মনে হয় যে আমি যেটাতেই রিয়্যাক্ট করলাম সে সম্বন্ধে আমার বক্তব্য রাখা উচিত, এইটা আমি মনে করি না। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি চলে এসেছি আরেকটা এপিসোড নিয়ে। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে বলে দিয়ে এই চ্যানেলে বেশ কিছু ভালো কনভারসেশন ক্রিয়েট করার চেষ্টা করি আমরা। আমার সঙ্গে উল্টো দিকে থাকে একজন গেস্ট এবং আমরা কথা বলি, জাস্ট আড্ডা মারি, যেরকম আড্ডা হয়। আজকে আমার সঙ্গে আছে অনির্বাণ চক্রবর্তী, যাকে আপনারা অনেকেই চেনেন। তার একটা চরিত্র প্রচণ্ড পপুলার, একেনবাবু বলে। বাট একেনবাবুর বাইরে অনির্বাণ কীরকম, অভিনেতা হিসেবে অনির্বাণের প্রসেস কীরকম, অভিনেতা হিসেবে অনির্বাণ ঠিক কীভাবে, মানুষ হিসেবে অনির্বাণ কে, সেই অভিনেতা অনির্বাণ সত্তাটা কতটা সাপোর্ট করে বা কতটা এনরিচ করে, এই সমস্ত নিয়ে একটা অনেকক্ষণের একটা সুন্দর এঙ্গেজিং আড্ডা মেরেছি আমরা, যেটা হয় এই পডকাস্টে। সো নাথিং নিউ, বাট এভরি এপিসোড ইজ এ নিউ এপিসোড। এভরি এপিসোড একটা মানুষের আলাদা পার্সপেক্টিভ পাওয়া যায়। এইটা থেকেও অনেক কিছু পেয়েছি। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। সো আজকের এপিসোড শুরু করছি। তার আগে যেটা বলি সেটা হলো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, বিকজ আমরা এই চ্যানেলে বারবার অনেক ভালো ভালো কনভারসেশন নিয়ে আসার চেষ্টা করতে থাকি। আপনাদের সঙ্গ পেলে আমাদের আরও ভালো লাগবে। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন অনির্বাণ চক্রবর্তী। থ্যাংক ইউ অনির্বাণ, থ্যাংক ইউ ফর কামিং টু সোল কানেকশন পডকাস্ট। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। কেমন আছো? আমি দিব্যি আছি, খুব ভালোই চলছে। বেশ। কলকাতা গরমটা একটু চাপ দিচ্ছে। হ্যাঁ, মাঝখানে একটু কমেছিল, এখন আবার একটু বেড়েছে। কমেছিল, দু একদিন বৃষ্টি হলো, আশায় ছিলাম যে ওটা কন্টিনিউ করবে। এখনও রোজই দেখি, মানে ফিড ফলো করি যে বলছে যে কোন দিন ঝড় হবে, কোন দিন বৃষ্টি হবে, কিন্তু হয়ে উঠছে না বৃষ্টিটা। বেশ। তোমাকে নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছেন অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে আড্ডা একটা দেখতে চাই। তো তোমার সম্পর্কে আমি যতটুকু যা বুঝলাম, আমার মনে হলো তুমি খুব কিছু অভিনেতা হয় যাদেরকে দেখলে মনে হয় তারা খুব সিনসিয়ার অ্যাবাউট দেয়ার ক্রাফট। আমার তোমাকে দেখে প্রথম থেকেই মনে হয় যে তুমি খুব, মানে তোমাকে অনস্ক্রিন যাই লাগুক দেখতে, তুমি অনেক কমিক ক্যারেক্টার্স করো, তোমার মধ্যে একটা খুব অন্যরকম একটা লুকও আছে, কোনো কোনো সময় তোমার সিরিয়াসনেসটাও দেখা যায়। বাট তার মাঝখান থেকে আমার মনে হচ্ছে প্রচণ্ড সিনসিয়ার অ্যাবাউট অভিনয়, এটা আমার মনে হচ্ছে। এবং সেই কারণেই আমার জানতে ইচ্ছে করছে যে তোমার এই প্রসেসটা শুরু হয়েছে কোথা থেকে, মানে তুমি অভিনেতা হলে ঠিক কবে? সেইটা ট্রেস করা খুব মুশকিল, কারণ সেটা অনেক আগে। আচ্ছা। আমার ধারণা, কিন্তু এই জার্নিটার মধ্যে অনেক মাঝে মাঝে ব্রেক আছে। হ্যাঁ, মানে আমি এক নাগাড়ে এই প্রসেসের মধ্যে থাকিনি। আচ্ছা। আমার ধারণা আমি প্রথম মঞ্চে উঠেছি কিছু না ভেবেই আর কি, অভিনেতা হব ভেবে না। সেটা বোধহয় তখন আমি কিন্ডারগার্টেনে পড়ি, কেজি 2 বা এরকম কিছু একটা ঘটনা হবে, যখন স্কুলের বাচ্চাদের দিয়ে কিছু করানো হয়। তো তখন কোনো নিজের মতত্বের কোনো ব্যাপার নেই, টিচার বলেছে একে এই করতে হবে, সেটা আমিও অমল দইয়ালা করেছিলাম এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এবার সেটার একটা খুব মজার সাংঘাতিক অভিজ্ঞতা আছে। সেটা আমি পরে শুনেছি, আমার মায়ের কাছে গল্প শুনেছি। তোমার মেমোরি নেই? আমার ওটা মেমোরি নেই, থাকার কথা না, কিন্তু একদমই ছোট। কেজি 2-তে পড়ে, আর কি সে জানবে। সেটাতে কি হয়েছিল, ওই বাচ্চাদের রাইমসের সাথে বাচ্চাদের নানা রকম কিছু করতে বলে না, হ্যাঁ, কেউ হাত এরম করবে, কেউ এরম করবে। সেখানে একটা ছিল যে একজন, সে হচ্ছে মেষ পালক, আর তার সাথে অনেকগুলো ভেড়া আছে, একটা রাইম হবে। তো যে লাকি সে মেষ পালক হয়েছে, আর বাকি 10-12 জনকে ভেড়া করা হয়েছে। আমি সেই ভেড়াদের মধ্যে একজন, এবং রোজ আমাদের ওই রিহার্সাল দেওয়া হয়েছে, ওই রাইমস বলা হতো, আর আমরা এরকম হাঁটু মুড়ে এরকম, মানে হামা দিয়ে আর কি এরকম করে ঘুরতাম। তো সেটা হয়েছে,
তো যেরকম করতো এটা ওটা ভালো মন্দ আর কী হবে, সবাইকে গোল করে ঘুরতে হবে। তো ওটা যেদিনকে পারফর্ম করা হলো সেদিনকে মানে বোধহয় অ্যানুয়াল ডে বা কিছু এরকম একটা হবে, যেদিনকে পেরেন্টসরাও গেছে দেখতে, এরকম অনেক লোকজন একটা অডিটোরিয়ামে, সেখানে আমি ওরকম উঠে আমি ওরকম করেছি যেটা করার কথা। এবার যখন বেরিয়ে যেতে হবে আমাকে, মানে রাইমটা শেষ হয়ে যাচ্ছে, আমি ওই উইংসের কাছে গিয়ে উঠে দাঁড়িয়ে সবাইকে এরকম হাত নেড়ে তারপর বেরিয়ে গেছি। এটা কিন্তু আমার কিছু প্ল্যানও করা ছিল না যে আমি এটা করব, ওই দিনকে করব, আমি জানতাম না। কিন্তু ওই দিনকে ওই যখন ওই ঘুরছি ওরকম নিচু হয়ে আমার হচ্ছে যে কি আমাকে তো কেউ দেখতেই পাচ্ছে না, ঠিক ঠিক, হ্যাঁ, আমারও বাড়ি থেকে লোক এসেছে, তো তারা তো বুঝতেই পারবে না, সবারই আর এরকম টুপি পরিয়ে দিয়েছে যাতে দুটো করে কান আছে এরকম, এরকম করে ইউনিফর্ম পরে সবাই এরকম করছে। তা আমার সেই জন্য বললাম আমার তো দেখানো উচিত নিজেকে, হ্যাঁ, বাবা মাই বুঝতে পারবে না যে ওইটা আমি। তা আমি সেই জন্য উঠে দাঁড়িয়ে ওইটা করেছি। তা টিচার আমাকে জিজ্ঞেস করেছিল খুব যে মানে কি তুমি অনির্বাণ তুমি এটা কেন করলে, তুমি এটা তো করা হতো, আর তো কেউ করলো না, এই করলো না। আমার কাছে কোনো উত্তর ছিল না, আমি চুপ করে গেছি এবং তার জন্য পরের বছর আমাকে নেয়। এটা তোমার প্রথম সেই অর্থে অন স্টেজ, মানে প্রথম অভিনেতা, হ্যাঁ, এবং প্রথম অভিনেতা, এবং সেটা এখন ভাবি যে তাহলে অভিনেতাদের মধ্যে সবসময় বোধহয় এরকম একটা কি টেন্ডেন্সি হয়তো থাকে যে আমি যেটা করছি সেটা অ্যাটলিস্ট নোটিসড হোক। হ্যাঁ, তারপরে এটা হলো। তারপরে বড় হওয়া কলকাতাতেই? না, আমার বড় হওয়া কলকাতাতে না, আমার স্কুল সবই কলকাতায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি, বাট আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে বজবজে, মানে আমি মফস্বলে বড় হয়েছি। বেশ। তারপরে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি প্রথম একটা সিরিয়াস থিয়েটারের মধ্যে ঢুকে পড়ি। ক্লাস 4-এ। সেটা কীরকম, আমাদের আগে এই মফস্বলে থিয়েটারের কিন্তু খুব প্রচলন ছিল, মানে খুবই স্ট্রং কালচার ছিল, এবং একাঙ্ক নাটক হতো, সেগুলোর প্রতিযোগিতা হতো। হ্যাঁ, এখন সেগুলো খুবই কমে গেছে, হ্যাঁ, অল্প অল্প হয়, এবং কলকাতার বাইরে বরং অনেক বেশি হয়। আমাদের কলকাতাতে বরং একাঙ্ক নাটক কম্পিটিশন এই ব্যাপারগুলো অনেক কমে এসেছে আগের থেকে। তো ওই রকম মানে আমি যেহেতু বজবজে থাকতাম, বজবজ মহেশতলা ওই অঞ্চলে প্রচুর থিয়েটার গ্রুপ ছিল। এগুলো কিন্তু আমি এখনকার অভিজ্ঞতা থেকে বলছি, ক্লাস 4-এর ছেলেটা বলছে না। ক্লাস 4-এ যখন পড়তাম তখন আমাদের বজবজে একটা পাবলিক লাইব্রেরি ছিল, ওখানে বাচ্চাদের আঁকার ক্লাস হতো, আবৃত্তির ক্লাস হতো, অনেক কিছু হতো, এবং খুব বড় একটা লাইব্রেরি ছিল। ওখানে রোববার সকালবেলা আমরা আঁকা শিখতে যেতাম। সেখানে একদিনকে কেউ খোঁজ করতে এসেছিল যে তাদের একটা নাটকে বাচ্চা লাগবে, মানে বাচ্চাকে লাগবে অভিনেতা, ওই বয়সের একজন অভিনেতা লাগবে। এবার বলছে তোমাদের মধ্যে কে কে নাটক করতে পারো। আমি হাত তুলে দিয়েছি আর কি, কিছু পারি না কিন্তু, কারণ ওর পরে আর কিছু করিনি, ওই যে উঠে দাঁড়িয়েছিলাম ভেড়া সেজে, তারপরে ক্লাস 4 হয়ে গেছে, তার মধ্যে কিছু করিনি, কিন্তু আমি হাত তুলে দিয়েছি। এবার নিয়েছে বলে, তারপর বলেছে ঠিক আছে তোমার বাবা মার সাথে কথা বলবো, এই করবো, তো বলে টোলে আলটিমেটলি নিয়ে গেছে। পরে বুঝলাম সেটা হচ্ছে একটা বাটানগরের একটা গ্রুপ, সেই গ্রুপটার নাম ছিল গান্ধার আমার মনে আছে, এবং তারা একটা নাটক করবে যেটা চন্দন সেনের লেখা, মানে নাট্যকার চন্দন সেন, ওনার লেখা ঝড়ের খেয়া বলে একটা নাটক। সেই নাটকটা প্রচুর গ্রুপ করেছে, এবং ওই গান্ধার যে ওই শোটা করেছিল সেটাও প্রচুর শো করেছিল। তো ওরা আমাকে নিয়ে গেল, রিহার্সাল দিল, দেখলাম পারছি, এবং আমার খুব ভালো লাগতো, কারণ আমার রোজকার যে কাজকর্ম তার থেকে আলাদা একটা কাজ, সেটাই আমার কাছে মজা। মানে আমি নাটক করছি কি অভিনয় করছি ওটা তো বুঝতে পারছি না, কিন্তু একটা বেশ অনেকগুলো একটা কাকু আসছে বাড়িতে, নিয়ে যাচ্ছে আমাকে, নিয়ে গিয়ে ওখানে বেশ হচ্ছে অনেক লোকজনের সঙ্গে দেখা হলো, খাচ্ছি, একটু কিছু খেতে দিচ্ছে, সন্ধ্যেবেলা পড়তে হচ্ছে না, বাচ্চাদের একটুখানি প্যাম্পার করাই হয় থিয়েটার গ্রুপে। হ্যাঁ, তো ওই রকমভাবে আবার সে বাড়িতে দিয়ে যেত এরকমভাবে। তো ওইটা আমি করতে শুরু করলাম, এবং আমি বুঝতে পারতাম, এইটুকু শুধু বুঝতে পারতাম যে আমার খুব ভালো লাগছে এটা, বেশ। হ্যাঁ, এবং আমি যখন করতাম তখন লোকজন এসে অ্যাপ্রিসিয়েট করতো, সেটাও আমি বুঝতে পারতাম যে ভালো, মানে ঠিকঠাক ভালো হচ্ছে সেটা বলতো। এবং অনেক জায়গায় যেখানে শিশু শিল্পীর পুরস্কার থাকে সেরকম আমি পুরস্কার পাচ্ছি কোথাও কোথাও কম্পিটিশনে গিয়ে, সেটাও আমার মজা লাগছে। এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ওটা একটা ঘুরতে যাওয়ার মতো, এখানে শো ওখানে শো, হ্যাঁ, হয়তো সোনারপুর, কোথাও শান্তিপুর, কোনো এই যে বিভিন্ন জায়গাগুলোতে। আর ওইটার একটা না আলাদাই মজা থাকে। আমিও করেছি থিয়েটার ছোটবেলায়, মানে একদম ছোটবেলায় না, আমি ওই 17-18 বছর থেকে শুরু করেছি। এই যে কোথাও যাওয়া গ্রুপ মিলে একসাথে শো করতে, ওটার মজাই আলাদা আর কি। হ্যাঁ, তো ওই রকমভাবে শুরু করলাম। এবং এই যে আমি বললাম যে আমি এই নাটকটার অনেক শো হয়েছিল, এবং কতটা তুমি একটা আন্দাজ করতে পারবে সেটা হচ্ছে আমি এটা করতে শুরু করেছিলাম যখন আমি ক্লাস 4, আর আমি এটা যখন শেষ অভিনয় করি তখন আমি ক্লাস 10-এ পড়ি।
এতদিন এবং আমার চেহারা যেহেতু খুব বড় সড়ো না, অনেকে হয় না খুব অল্প সময়ের মধ্যে বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়, আমি এমনি বেশি বড় হইও নি আর যেটুকু হয়েছি সেটাও কিন্তু খুব আস্তে 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 আস্তে। তো সেই জন্যে ক্লাস 10-এও ওই ক্যারেক্টারটাতে মোটামুটি আমাকে মানিয়ে যেত, আচ্ছা, মানে বেমানান লাগতো না, ছোট ছোট বাচ্চা ছেলেই মনে হতো। তো তো তার মানে তো তোমার অভিনয়ে মানে জীবনটা শুরু হয়ে গেল। জীবনটা শুরু হয়ে গেছে, হ্যাঁ। সেটা আমি করতাম, কিন্তু তখন আমি অনেক করতাম না, মানে বিভিন্ন নাটকে অভিনয় করছি এরকম না, কারণ তখন যেটা হয় পড়াশুনোই প্রধান সেরকম। তো ওই রকমভাবে আমি করেছি এবং তার মধ্যে হয়তো ওই নাটকটার সাথেও হয়তো কখনো হয়তো আর একটা নাটকে অভিনয় করেছি, কিন্তু ওইটাই প্রাইমারিলি অভিনয় করতাম এবং এরমভাবে করতাম। এবং ওই এলাকায় মোটামুটি জানতো যে একটা বাচ্চা ছেলে যে নাটকে অভিনয় করে, এবং তখন আমার অনেক অভিনয় করা হয়ে গেছে। এবং আর একটা ব্যাপার হয়েছিল, সেটাও আমি বলি, সেটা হচ্ছে ওই সময়েও তখন কিন্তু অফিস ক্লাবে নাটক হতো, অ্যানুয়াল একটা তাদের হতো, এবং সেখানে ওই যে অফিসের যে কোঅপারেটিভ আছে সেখানে সব সদস্যরা মিলে তারা মিলে একটা নাটক করতো। ওইরকম কিছু কিছু নাটকেও না কখনো বাচ্চা ছেলের চরিত্রের দরকার হতো। আমার যেমন মনে আছে, আমি শাহজাহান যে নাটকটা, সেই নাটকে যে সিপার মানে দারাশিকর যে ছেলে আর কি, সেই রোলটা আমি করেছিলাম, সেটা একটা বাচ্চার চরিত্র। উৎপল দত্তের লেখা জালিয়ানওয়ালাবাগ, সেই নাটকে গুরবচন সিং একটা বাচ্চা ছেলে, তার বেশ বড় ইম্পর্ট্যান্ট রোল। সেটা করতে তো আমি দিল্লিতেও শো করতে গেছি আর কি সেটা, এবং সেটা ন্যাশনাল লেভেলে একটা কম্পিটিশানে আমি মানে প্রাইজ পেয়েছিলাম শ্রেষ্ঠ শিশু শিল্পী। সেখানে কিন্তু সমস্ত স্টেটের থেকে ওরকম দল এসেছিল, তারা নাটক করেছিল। তো তখন ওই আর কি। তারপরে তো কি হলো, আমি ওই পড়াশুনোর সময় মাঝে মাঝে। তখন কি তুমি এটা ভাবছিলে যে তুমি এটাই করতে চাও? না, এরকম কিছু ভাবনি? একদমই না। আচ্ছা। মানে আমি আসলে যেরকম পরিবেশে বড় হয়েছি, সেরকম পরিবেশে আমার চারপাশে সমস্ত লোকজনই আমি একটাই করতে দেখেছি, যে তারা পড়াশুনো করে একটা সময় পর্যন্ত, তারপর তারা চাকরি করে। একদম, হ্যাঁ। আমি কাউকে আমার চারপাশে আমার মানে ধরো পরিচিত যারা ছিল বা রিলেটিভসরা যারা ছিল, আমি তাদের কাউকে ব্যবসাও ইভেন করতে দেখিনি, মানে কেউ ব্যবসাও করে না, কারুর একটা দোকানও নেই, সবাই চাকরি করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের চাকরি। তা আমি জানতাম এটাই হয়, যে বড় হয়, তারপরে পড়াশুনো করে, তারপরে তারা চাকরি করে। ঠিক। এবার আমিও ওই রকমই ভেবেছি। এইটা একটা বরঞ্চ আমাদের পরিবারে এটা একটা এক্সেপশন ছিল, যে আমি অত অল্প বয়স থেকেই যে এটা করতে শুরু করেছি, আর কেউ করতো না। হ্যাঁ, তো আমার বড় হয়ে এইটাকে প্রফেশন হিসেবে ভাবার কোনো কারণই নেই। একটা মানুষ তো দেখেও চারপাশে, ওই ভাবনাটার জায়গাই তৈরি হয়নি, কারণ আমি না বাড়িতে না আমার চারপাশের পরিবেশে দেখেছি। ঠিক। কারণ আমি যে পাড়াতে থাকতাম, সেখানেও লোকজনরা সবাই এরকমই আর কি। তো সুতরাং আমি ওইটা দেখিও নি, আমার ওটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এবং আমি আমার ছোটোবেলায় যে খুব সিনেমা দেখেছি, আমার এক্সপোজার ছিল তাও না, অনেক নাটক দেখেছি তাও না, মানে এটা যে একটা আলাদা করে প্রফেশন হতে পারে, কিছু লোক আছেন যারা অভিনয়ই করে, আমার এই ধারণাটাই ছিল না ছোটোবেলায়। হ্যাঁ, মানে আমি কাউকে করতে দেখিনি তো। এবং ছবিও, ফিল্মও খুব আমাদের বাড়িতে টেলিভিশনই এসছে অনেক পরে, মানে আমার ছোটোবেলায় আমি কখনো টেলিভিশন দেখিনি। হ্যাঁ, হ্যাঁ, তো ওই পাড়ায় হয়তো একটা বা ক্লাবে একটা থাকতো, সেখানে খেলার সময় ঢুকতে দিত বাচ্চাদের। হ্যাঁ, ওইরকমভাবে দেখেছি, আমার বাড়িতেও ছিল না। সুতরাং এইটা একটা কি প্রফেশন হতে পারে, হ্যাঁ, এটা নিয়ে ভাবা যেতে পারে, বা এটা নিয়ে সিরিয়াসলি ভাবা যেতে পারে। হ্যাঁ, তোমার জন্য জাস্ট ওটা একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি ছিল, যেটা আমি এনজয় করতাম, যেটা আমি ঠিক, এনজয় করতাম, তার বেশি কিছুই না। এবার এই পয়েন্টে তারপরে সেটা তুমি বললে ক্লাস 10 অবধি তোমার তো এটাই চললো। হ্যাঁ, 10-এর পর অবভিয়াসলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একটা প্রেশার থাকে, একটু চাপ বেড়ে যায়। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে তো খুব বেশি, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক খুবই বেশি। তখন আমি খুব একটা বেশি করতে পারতাম না, হয়তো খুব একটা দুটো হয়তো করেছি, আমার স্মৃতিতে নেই খুব একটা, কিন্তু করেছি যেটা সেটাই ওদের সাথেই, বজবজের কোনো টিম, মানে হয় আমার যতদূর মনে পড়ছে গান্ধার বলে একটা সংস্থা, আর অন্বেষক বলে আর একটা নাম ছিল, এদের সাথেই মেইনলি করেছি টুকটাক। হ্যাঁ, কিন্তু ঝড়ের খেয়াটা যেহেতু প্রথম এবং প্রচুর শো করেছি, ওটা আমার মনে আছে। বেশ। তারপরে কি হলো, তারপরে আমি যখন গ্র্যাজুয়েশনের জন্য করলাম, তখন একদমই বন্ধ হয়ে গেল, মানে তখন পড়াশুনো, তারপরে মাস্টার্স করলাম, তো সেই সব করে টোরে আমার তারপরে চাকরিতে ঢুকে গেলাম। এবং চাকরি আমার প্রথম পোস্টিং হলো সেটা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে? হ্যাঁ,
এবং একদম প্রথম আমি জয়েন করলামই হচ্ছে আমার শুরুই করলাম আমার ক্যারিয়ার যেটা সেটা হচ্ছে বাংলাদেশে আমার পোস্টিং হলো এবং খুলনা ঢাকা এই জায়গাগুলোতে। এবং আমি যেহেতু ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশুনো করেছি, ও আচ্ছা, তাই? হ্যাঁ আমি খুবই অন্য জগতে, আমার সব কিছুই কাকতালীয়ভাবে হয়ে গেছে, কোনো কিছু খুব প্ল্যান করে পড়াশুনো করে এইদিকে এগোনো। এখন আমি যা করি সেটা তুমি যদি আমার গল্পটা শোনো তাহলেই বুঝতে পারবে যে এর এইদিকে আসাটা হুট করেই আর কি, আচ্ছা, কিছু প্ল্যান করে না। আচ্ছা, তুমি বাংলাদেশ খুলনা হ্যাঁ, খুলনা হ্যাঁ। ঢাকা এইসবে এই দুটো জায়গা ইনফরমেশন ইনফরমেশন টেকনোলজিতে আমি কোনোদিনই ইয়ে করিনি, আমি ইনফরমেশন টেকনোলজিতে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করিনি। আমি বরাবরই আমার প্ল্যানও ছিল এবং আমি সেটা বরঞ্চ প্ল্যান ছিল যে আমি অ্যাকাডেমিক্সে থাকতে চাই, আচ্ছা, আচ্ছা, পড়ানোতে। আচ্ছা। এবং আমাকে প্রথমেই আমি যখন আমি কমপ্লিটও করিনি তখনই আমাকে অফার করা হয়েছিল যে আমি এটা করতে চাই কি না। তা রেজাল্ট বেরোলো আর আমি জয়েন করলাম এবং আমি চলে গেলাম ওখানে ওই ট্রেনিং দেওয়ার জন্যে, এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টে। সেটা করলাম, সেখানে 2 বছর মতো ছিলাম। ন্যাচারালি তখন তো থিয়েটার করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি এটা অন্য আর জায়গায় তখন থাকি। তোমার মাথাতে ওই ব্যাপারটাও ছিল না? নেই, একদমই নেই। তখনও আমার এটা যে অ্যাক্টিং নিয়ে সিরিয়াসলি ভাববো বা এটা করব, হ্যাঁ মিস করছি, এখন যে আর করছি না সেটা মাঝে মাঝে মনে হতো আচ্ছা। যে আমি এখন আর একদমই করতে পারি না। হ্যাঁ ওটা ভালো লাগতো সেটা তো বুঝতাম, সেটা যে এখন শখেও আর করতে পারছি না সেইটা বুঝতে পারতাম, কিন্তু সেটার জন্য আমার সিরিয়াসলি কিছু করা উচিত, অন্য কিছু ভাবা উচিত, এটা তখন মনে হয়নি। তারপরে তো আবার ফিরে এলাম 2 বছর বাদে এখানে, এবং তখন আমি জয়েন করলাম একটা ইঞ্জিনিয়ারিং কলেজে। হ্যাঁ WBTর আন্ডারে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, সেটা পশ্চিমবঙ্গের বাইরে। সেটা হচ্ছে তোমার হুগলির গুপ্তিপাড়াতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, SMIT বলে। এখন ওটা বোধহয় টেকনো গ্রুপের আন্ডারে ওরা নিয়েছে, তখন ছিল না। কিন্তু ওখানে আমি জয়েন করলাম। ওখানে জয়েন করে ওখানে তখন থাকতে হতো আমাকে ওই ক্যাম্পাসে, কারণ বজবজ থেকে তো যাওয়া সম্ভব না। অনেকেই টিচাররা, অনেকেও আমাদের ওখানে কোয়ার্টার্স ছিল, যেমন স্টুডেন্টদের হস্টেল ছিল, আমাদের ওরকম কোয়ার্টার্স ছিল ক্যাম্পাসে। ওখানে থাকতাম, সপ্তাহে 2 দিন করে আসতাম। ওই তখন মাঝে মাঝে অনেকে বলতো, কী রে তুই কি আর কখনো আর অভিনয় করবিই না? আমি কী করে করব। এবার দু একজন বলতে বলতে আমার ওই যেটা মাঝে মাঝে মনে হতো ওটা একটু ঘন ঘন মনে হতে শুরু করলো, এবং আমি মিস করতে শুরু করলাম। তখন তো আরেকটু বড় হয়েছি, অনেক রকম মাথায় আসছে, তবুও অতটা সিরিয়াস না। তারপরে ওটাও যখন ছেড়ে দিলাম, ওটা ছেড়ে আমি তখন কলকাতাতে যেটা ISB-তে জয়েন করলাম। সেটা একটা বিজনেস স্কুল, হ্যাঁ ইন্টারন্যাশনাল স্কুল অফ বিজনেস, তার IT ডিপার্টমেন্টে জয়েন করলাম। তখন কিন্তু আমার হাতে খানিকটা সময় এলো, কারণ আমি তখন বাড়ি থেকেই যাতায়াত করছি, এটা সেক্টর 5-এ, এবং সন্ধ্যের পর আমি ফাঁকা হয়ে যাচ্ছি। তো কি করা যেতে পারে, কি করি, এটাই একমাত্র যেটা আমি ভাবতে পারি, যে অন্য সময় কি করব এটাই ভাবতে পারি। তখন আমি আবার অল্প অল্প করে অভিনয় করলাম, এবং অল্প কদিনের মধ্যেই যেটুকু অভিনয় করলাম সেটা অনেকে নজর করলেন, এবং আমাকে অনেকে ডাকতে শুরু করে থিয়েটারে। হ্যাঁ, থিয়েটারেই আমাকে নজর করতে শুরু করলেন, এবং আমি থিয়েটার বাদে কিন্তু আমি তখন আরও কিছু ভাবতেই পারি না, কারণ আমি আর কিছু করিনি তখনও। এবং আমার যেহেতু অভিনয়কে ক্যারিয়ার করার কোনো মাথায় প্ল্যান নেই, আমি অন্য আর কিছু ভাবি না। আমি ভাবছি যে চাকরি তো করতেই হবে, তখনও মাথায় ওটাই আছে যে চাকরিই তো করব, সাথে সময়টুকু কি করা যেতে পারে সেটা তখনও থিয়েটার ওই প্যাটার্নে চলছে, যে দলগুলো হয় সোম বুধ শুক্র করে বসে, হ্যাঁ এরকম অল্টারনেট ডেতে বসে, সেখানে রিহার্সাল হয়, 4 মাস 5 মাস ধরে একটা নাটক তৈরি হয়, তারপর সেটা শো হয়। তো ওরকম আমি করলাম, এবং তখন ওই অন্বেষক যে গ্রুপ, তাদের সাথে ওই বজবজ মহেশতলা, ওদের সাথে তখনও অভিনয় করছি। ওরা কলকাতায় তখন হচ্ছে মফস্বলের গ্রুপগুলো কিন্তু কলকাতায় একটু একটু করে শো করতে শুরু করেছে। ওই রকম একটা নাটকে শো দেখে, আমি কি খুব লম্বা করে বলছি? না, একদম কারেক্ট করে বলছো, একদম পারফেক্ট আছে। তো তারপরে সেরকম একটা শোতে আমাকে অভিনয় করতে দেখলেন অরুণ মুখোপাধ্যায়। আচ্ছা। হ্যাঁ, উনি তখন ওই অন্বেষকের যে ডিরেক্টর, ওকে জিজ্ঞেস করেছেন যে এই ছেলেটা কে, খুব ভালো, তো ওনার ভালো লেগেছে, তখন জিজ্ঞেস করেছেন। তা আমার সাথে কথা বলেননি, আমাকে উনি বলেছেন যে তোমাকে দেখে অরুণদা ভীষণ ভালো বলেছেন, জিজ্ঞেস করেছেন তোমার সম্বন্ধে, ভীষণ বড় একটা প্রাপ্তি।
তা আমি ওরকমভাবেই কিন্তু তখন ওই করছি। তারপরে আমি আস্তে আস্তে কলকাতার অন্য কিছু গ্রুপে, মাঙ্গলিক গ্রুপে, সেখানেও উনি সমীর বিশ্বাসের ওই মানুষ ভূতে আমি অভিনয় করতে শুরু করলাম, হ্যাঁ, ওনার ছেলের চরিত্রে। তারপরে এরকম করতে 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 কিন্তু সেগুলো আমি তারপরে আমাকে অরুণদা একদিনকে বাড়িতে ফোন করেছিলেন, মা ধরেছিল ফোন বলেছেন যে অনির্বাণ আছে, বললো যে আপনি কে বলছেন, বলে আমি অরুণ মুখোপাধ্যায়। মা বলেছে কোন অরুণ মুখোপাধ্যায়? হ্যাঁ, মা কিন্তু খুবই অ্যাওয়ার এ সম্বন্ধে। আমার মা স্কুলে পড়াতেন এবং খুবই সমস্ত কিন্তু এক্সপেক্ট করেনি অরুণ মুখোপাধ্যায় বাড়িতে ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, বলছে কোন চেতনা বলে একটা গ্রুপ আছে, আমি সেইখানে পরিচালক। তখন বলছে ও আচ্ছা আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, সরি, আমি বুঝতে পারি। বলছে না না, ওকে একবার ফোন করতে বলবেন, না ফোন এই নাম্বারে। তারপরে তো আমি এলাম, পর মা বললো, তো আমি ফোন করলাম, তখন বললো তুমি আমাদের একটা নাটকে অভিনয় করবে। তা আমি বললাম হ্যাঁ অবশ্যই। তারপরে আমি ওই চেতনাতে অভিনয় করতে শুরু করলাম। তখনও চাকরি করছি, চাকরি, এবং আমার ওখানে তখনও সবাই অনেক সদস্যরাই রয়েছেন যারা চাকরি করেন এবং সন্ধ্যাবেলা এসে রিহার্সাল করেন এবং ওই শোটুকু ম্যানেজ করতে হয়। তা ওইরমভাবে করতে 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 আমি কিন্তু চেতনাতে 7টা-8টা নাটকে অভিনয় করে ফেলেছি। থিয়েটার যারা দেখেন তারা আমাকে আলাদা করে আইডেন্টিফাই করা শুরু করেছে। হ্যাঁ, চিনেছেন যে আমি তাও অভিনয় করি, হ্যাঁ, যে অভিনয় করি এবং একজন অভিনেতা আছেন এবং মানে তোমার অভিনয়টা ভালো লাগছে লোকজনের, না হলে তো তুমি কন্টিনিউ এত অভিনয় করতে পারতাম না। এবং তখন আমাকে হয়তো কখনো পৌলমিদি হয়তো বলছে যে মুখোমুখিতে অভিনয় করবার জন্যে, আমাকে বিপ্লব দা বলেছেন তপন থিয়েটারে তখন গ্যালিলিও তৈরি হবে, হ্যাঁ, এটা করবার জন্যে। লালদা আমাকে বলছেন যে মেফিস্টো রিভাইভ হবে সেকেন্ড বারের জন্য, যেটা শুধু তপনে যখন হতো সেটার জন্য করবো। তখন কিন্তু আমি চাকরি করছি। অবন্তী বলছে আমাকে ও নাটকে অভিনয় করবার জন্য, মানে প্রধান দলগুলো, প্রধান লোকজনগুলো তোমাকে বলছে, দেবেশদা বলছে সংস্কৃতিতে করার জন্য, তো এগুলো করছে। এইটা যখন হচ্ছে এবং আরো অনেকে বলছে, যেগুলো তুমি করিনি সেগুলো না আমার বললাম না, তো এগুলো তো আমি করেছি বলে বললাম। এরকম অনেক কিছু আমি তখন ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি টাইমে এগুলোতে পারতাম না। এবং তখনও কিন্তু কলকাতাতে আবার ওই রেপার্টরির ফর্মে নাটক করা শুরু হয়েছে। হ্যাঁ, মানে শুধু মিনার্ভার রেপার্টরি না, সেটা কি হচ্ছে ওই প্যাটার্নে, মানে হচ্ছে যে সারাদিন ধরে রিহার্সাল হয়, হ্যাঁ, অল্প কিছু দিনের মধ্যে নাটকটা তৈরি হয়ে যায়। তাতে যে পরিমাণ সময় দিতে হবে সেইটা আমার কাছে ছিল না, কারণ আমি শুধু সন্ধ্যেটা ফ্রি। তখন একটা টানাপোড়েন শুরু হলো। একটা জিনিস তোমায় জিজ্ঞেস করি, এই যে তুমি অভিনয় করে যাচ্ছ এবং লোকজন ভালো বলছে, তোমাকে নোটিস করছে, এবং যত মোটামুটি বড় বড় ডিরেক্টরস আছে, যত বড় বড় নাটক, মানে অনেক মানুষ তোমাকে অভিনয়কে অ্যাপ্রিসিয়েট করছে, তখন তোমার স্টেট অফ মাইন্ডটা কি? মানে তুমি কি বুঝতে পারছো যে আচ্ছা আমার অভিনয় আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, আমি অভিনয়টাকে একটু বুঝতে পারছি, মানে তোমার ইন্টারনালি তোমার কি চলছে? আমার দেখো, আমার তো কোনো ফর্মাল এটা নিয়ে পড়াশুনো নেই, আমি কখনো কোনো ইউনিভার্সিটিতে বা কোনো জায়গায় পড়িনি বা কোথাও ট্রেনিং নিইনি, ইভেন আমি কখনো কোনো ওয়ার্কশপেও পার্টিসিপেট করিনি। আমার এটা সম্বন্ধে ইন্টারেস্ট আছে বলে আমি যেটুকু চারপাশে দেখতে পাই, এবং আমার তো অ্যাকচুয়ালি সত্যি আমি যেটা বললাম যে আমার বাড়িতেও তো এরকম পরিবেশ নেই, কেউ এসবের সাথে না। আমি যেটা নিয়ে একটু আলোচনা করব কারুর সাথে, তারা ওপেন, তারা আমার কোনো কিছুতে বাধা দেন না, কিন্তু সেটা নিয়ে আলোচনা করবার মতো পরিবেশ কিন্তু নেই, বা আমি একটা কিছু কাউকে জিজ্ঞেস করব, হ্যাঁ, বা এটা আমার মধ্যে একটা ডাউট আছে। বাড়িতে বা পারিপার্শ্বিক যে আবহাওয়া, সেখানে কিন্তু এগুলো নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। তো আমি ওই যেটুকু পারতাম জিজ্ঞেস করতাম। আমি খুব এটা আমার হঠাৎ করে অনেকটা ওপেন হয়ে গেল এবং ইন্টারেস্ট জাগলো, সেটা কিন্তু অরুণ মুখোপাধ্যায়ের সাথে সংস্পর্শে আসার পর। ওনাকে আমি যেভাবে দেখতাম যে উনি যেভাবে একটা টেক্সটকে ইন্টারপ্রেট করতে করেন আর কি, করতে পারেন বলা উচিত না, যেভাবে উনি করেন, যে পদ্ধতিতে, সেখান থেকে যখন একটা স্ক্রিপ্ট তৈরি হলো, সেখান থেকে যখন একটা পারফরমেন্স তৈরি হলো, এই যে জার্নিটা উনি যেভাবে করেন, আমার সেটা ফ্যাসিনেটিং লাগতো। এবং উনি একজন এমন অদ্ভুত ডিরেক্টর যে উনি কখনো না কাউকে কখনো আমি দেখিনি ওনাকে কখনো ডিরেকশন দিতে, কিন্তু উনি ডিরেকশনই দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু তুমি যদি ওনার ডিরেকশনে কাজ করো, তুমি বুঝতে পারবে না যে তুমি কখন শিখে যাচ্ছ আস্তে আস্তে। হ্যাঁ, মানে নিজেকে
প্রচ্ছন্ন রেখে ভালো কিভাবে টিচারদের এটা একটা বিশাল সাংঘাতিক 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 পাওয়ার। উনি কখনো কাউকে করে দেখান না, হ্যাঁ, না হলে বলে না আরেকবার করো, না তুমি তোমার বুঝতে ভুল হচ্ছে, বুঝেছো তো, এটা এইরকম না, এটা আর কি বলে, কিন্তু বলে দেবেন না ঠিকঠাক কি বলবেন, আর কি হতে পারে এটার মানে দেখো। নিজে উনি বলেন যেটা, যে নিজে খুঁজে বার করার যে আনন্দ এবং সেটা যে শেখা, সেটার তুলনা কিছুতে হতে পারে না। ঠিক। এবং খুব বড় একটা কথা যেটা, যে অভিনয় তো শেখানো যায় না কিন্তু শেখা যায়। হ্যাঁ, মানে শিখিয়ে দিতে পারবো না কিন্তু তুমি শিখতে পারবে। তার মানে হচ্ছে তোমার চোখ কান খোলা রাখো, তোমার সেন্সিবিলিটি খোলা রাখো, তোমার আগ্রহ থাকুক, তুমি পড়াশুনো করো সেটা নিয়ে, ওই করে করে নিজে শিখে যাবে, সেটাই শেখা। কিন্তু কেউ কাউকে শিখিয়ে দিতে পারেন। তো ওটা উনি খুব বিশ্বাস করেন এবং ওটা বলেন বারবার, এবং ওইটা আমার দারুণ লাগলো। এবং আমার মতো যারা কিছু পড়ে আসেনি, কিছু শিখে আসেনি, অভিনয়ের সম্বন্ধে কোনো ওরকমভাবে কোনো ফর্মাল এডুকেশন নেই, তাদের কাছে তো এই রাস্তাটার খোঁজ পাওয়া মানে একটা দারুণ আর ব্যাপার। প্রত্যেকদিন নতুন নতুন জিনিস নতুন খুঁজে নতুন পাওয়া, হ্যাঁ হ্যাঁ, সেটার তো একটা ঠিক আলাদা ঠিক আনন্দ ঠিক, আছে। হ্যাঁ, খুঁজে খুঁজে পাচ্ছি এবং কেউ সেটাকে এনকারেজ করছে, ব্যাস। ওইটাকেই। তো ওইটা আমার দারুণ, আমার জন্য কাজ করেছিল। এবং আমি দেখলাম যে এইভাবেই আমাকে করতে হবে। এবং আমি যেটুকু এখনো অবধি আমি যেটা শিখেছি বা শিখে চলেছি, সেটা গোটাটাই কিন্তু ওই নিজে দেখে বুঝে এরকমভাবে, মানে হয় কারুর অভিনয় দেখে, বা কোনো কাজ দেখে, বা কোনো ডিরেক্টরকে ডিরেকশন করতে দেখে, এইরকমভাবেই যেটুকু মানে শেখার রাস্তাটা এখনও চলছে। তো তখন আমার ওইটা, তুমি যেটা জিজ্ঞেস করলে ওটার প্রেক্ষিতে, যে আমার মাথার মধ্যে তখন ওটাই চলছে, যে আমার কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমি জানি না। মানে আমার মানে সত্যি কথা, এর মধ্যে কোনো বিনয় নেই, যে যেটুকু লোক অ্যাপ্রিসিয়েট করছে সেইটা নিয়ে ভাবার থেকে, যে আমার যে এখন অনেক কিছু শেখা হয়নি, আমার যে অনেকটা বাকি রয়েছে, এখনো কত কিছুই আছে আমি জানি না, এইটা আমাকে খুব ইয়ে করতো। মানে এবং এটা তোমার মোটিভেশন হিসেবে কাজ করে গেছে, এটা আমার continuously। মোটিভেশন হিসেবে কাজ করতো। এবং তখন আমি ওই কি টেক্সট জোগাড় করি, তখন তো এত ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি ঠিক, ছিল না ঠিক। ওই সময়টাতে। হ্যাঁ, তখনও মানে পড়তে হবে মানে হচ্ছে একটা বই, হ্যাঁ। কোথায় পেতে পারি, কে আমাকে একটা বইয়ের একটু জেরক্স করে দিতে। অনেক বইয়ের নাম শুনছি, আমি যে লাইব্রেরিগুলোতে যাই সেখানে সে বইগুলো পাওয়া যায় না। হ্যাঁ, কারণ আমার তো পড়াশোনা একেবারে অন্য জগতের ছিল, যে লাইব্রেরি মেম্বারশিপ ছিল সেখানে এই ধরনের কোনো বই পাওয়া যায় না। তা আমি এগুলো কোথায় পেতে পারি? আমি না কোনো ইউনিভার্সিটিতে, না মানে ধরো রবীন্দ্রভারতী বা বিশ্বভারতীর মতো যেখানে এই জিনিসগুলো আমি অ্যাক্সেস করতে পারি, তাহলে কাউকে রিকোয়েস্ট করা, একটা বই যদি আমাকে জেরক্স করে দেয়, হ্যাঁ, অরুণবাবুকে কখনো বলা, বা ওনাকে অবসরে যদি প্রশ্ন করি যে এরকম যদি হয়, এটা যদি আমার মনে হচ্ছে, এরমভাবে তো তখন করলাম, তাহলে কি, উনি ওই প্রশ্নের উত্তর দিতেন, বুঝিয়ে দিতেন। এই রকমভাবে অরুণবাবু প্রাইমারিলি, এবং অন্য যে ডিরেক্টরদের সাথে কাজ করেছি, আমার যখনই কিছু মনে হয়েছে আমি জিজ্ঞেস করতে কখনো সংকোচ করিনি, যে মনে করবে যে বাবা এটাই ও জানে না, হয়তো খুব সহজই জিনিস, বা হয়তো এ বাবা কি মনে করব সবার সামনে আমি বলবো, এটা হেজিটে, এইটা আমার কখনো হয়নি। যা জিজ্ঞেস করতে চেয়েছি, এবং আমার যারা কলিগস যারা, তাদেরকেও বলেছি। আমি যখন এই ধরো এই এত কিছু করে ফেলেছি, তখনও মানে এত কিছু করে ফেলেছি মানে এই যে এতগুলো টাটকে অভিনয় করে ফেলেছি, এবং লোকজন আমাকে চেনে, তখনও কিন্তু আমার বাংলা ভাষার ওপর ভালো দখল নেই। কারণ আমি অনেকটাই বাংলা মিডিয়ামে, আর যেহেতু হিউম্যানিটিস মানে আমার ইয়ে ছিল না, আমার ডিসিপ্লিন ছিল না, আমি সেই জন্যে অনেক কিছু সাহিত্য পড়িনি। অনেক উচ্চারণের আমার সমস্যা ছিল, ভুল উচ্চারণ করতাম, সেটা আমাকে কেউ শিখিয়ে দিয়েছে বা বলেছে এইটা ভুল বলছিস, মানে শেখা এইরকমভাবেই আর কি, চারপাশ থেকে। এবং কিন্তু আমার আগ্রহ ছিল, এবং এখনো আছে। ওটাই তোমার মোটিভেশন হিসেবে কাজ করছে, তোমার কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে অনেক শেখার বাকি এখন অবধি। ঠিক। তো এবার এই জার্নিটা হাউ ইট কালমিনেট, মানে কি করে একেন বাবু অবধি পৌঁছলো বিষয়টা, সেটা খুব এটাও আমার হাতের বাইরে একদম। হ্যাঁ। আমি কিন্তু 2017-তে চাকরি ছেড়ে দিলাম দুম করে। এটা কি তার মানে একেনবাবুর আগের ঘটনা, একেনবাবুর আগের ঘটনা। তখন আমি কোনো মেজর কোনো ওয়েব সিরিজ, তখন তো বাংলাতে শুরু হয়েছে, শুরু হয়েছে 17-তে বোধ হয় সবে শুরু হয়েছে এরকম অবস্থা। আমার ওয়েব সিরিজ সম্বন্ধে তখন আইডিয়া কোনো ছিল না, ফিল্মে অভিনয় করার কোনো আমার প্ল্যান ছিল না। কিন্তু আমি 2017-তে ছেড়ে দিলাম, তার আগে একটা সময় আমার খুব এটা বারবার একটা আমার টেম্পটেশন হতো
যে অভিনয় করতে ইচ্ছা করছে সারাদিন, কিন্তু আমি তো করছি না। হ্যাঁ, আমি ওই সন্ধেবেলাটুকু করছি। আমার যে ওই কাজটা খারাপ লাগছে তা কিন্তু না। আমি টিচার হিসেবেও খুব পপুলার ছিলাম, অ্যাকাডেমিক্স আমার খুব প্রিয় জায়গা ছিল, সেখান থেকে তুমি পড়াতে ভালোই বাসতে। পড়াতে ভালোবাসতাম। আমি সেটাই বলছি যে কোনো তিক্ততা থেকে সরে আসিনি, কিন্তু পাশাপাশি এইটা আমার আরও অনেক সময় দিতে ইচ্ছা করছে, যেটা আমি পারছি না। আমি কিন্তু শুধুমাত্র মানে কোনো রকম ক্যালকুলেশন না করে বিরাট বড় একটা রিস্ক নিচ্ছি, সেই সব সম্বন্ধে খুব ওয়াকিবহাল না হয়েই আমি কিন্তু 2017-তে চাকরি ছেড়ে দিলাম শুধুমাত্র থিয়েটার করবো বলে। আচ্ছা। হ্যাঁ, তখন কিন্তু আমার অভিনয়ের অন্য কোনো শাখায় আমি সেটার সম্বন্ধে খুব আমার আইডিয়াও নেই, এবং আমি সেটা করব মানে কেউ আমায় সুযোগ দেবে এরকম কিছু আশা আমি করিনি। আমি কিন্তু শুধু থিয়েটার করবো বলেই ছেড়ে দিলাম 2017-তে। এবং তখন আমি অনেক থিয়েটারে অভিনয় করতে, যেটা আমার এতদিন যে সকালে থেকে সন্ধে অবধি আমি এটা করতাম না, থিয়েটার করতাম না, এখন তুমি কমপ্লিটলি থিয়েটার করলাম। এবং তখন এমনও হয়েছে যে আমি একসাথে হয়তো 9টা নাটকে অভিনয় করছি একই সাথে। আচ্ছা। বিভিন্ন মানে খুব পরিচিত দল, অল্প পরিচিত দল, একদম অপরিচিত দল, এরকম হয়তো 9টা নাটকের আমি ঘুরিয়ে ফিরিয়ে শো করছি। সেটা আমি ছেড়ে দিলাম, এবং তখন আমি ওটাই করছিলাম, প্রচুর নাটকে অভিনয় করছি, এবং আমি খুব খুশি আছি 2017-তে। আমার অসুবিধা যেটা হলো সেটা হচ্ছে আমার যে একটা মাসের শেষে একটা মাইনে আসতো, এবং সেটা অনেক মানে ঠিকঠাক একটা ভদ্রস্থ টাকা, সেটা একদম নাটক, আমি 9টা নাটকেই যদি অভিনয় করি কত আর টাকা উপার্জন করা যায়। এবং তখন তো আমার পরিচিতিও ছিল না, এটা তো সত্যি কথাই যে একটু পরিচিত হলে তাদের একটু বেশি টাকা দেওয়া হয়, থিয়েটারেও সেটা হয়, একদম তাই। তো তখন সেটাও না। তো আমি ওই যেটুকু অভিনয় করে টাকা পাই সেই দিয়ে আমার চলছে, কিন্তু আমার কোনো তাই নিয়ে কোনো রিগ্রেটস ছিল না, আই ওয়াজ ভেরি হ্যাপি। তো ওইরকমই চলতে চলতে তার মধ্যে কিন্তু আমি একটা দুটো ছবিতে হঠাৎ অভিনয় করেছি, খুবই ছোট ছোট রোল, সেগুলো এখন হঠাৎ করে কেউ হয়তো একটা ছবি পাঠাই, এটা তুই আচ্ছা, সেটা 2017-এর আগে না 17-এর পরে? 2017, তারও আগে হতে পারে, হয়তো একটা করেছি, এক সিনের একটা রোল, বা হয়তো ওই দুটো সিন আছে তার, সেগুলো সিগনিফিকেন্ট কিছু না, কারুর এখন মানে মনে পড়ার কথা না আর কি। ওই রকম করেছি, কিন্তু সেটাতে আমার কোনো অভিজ্ঞতা হয়নি, মানে ওই একদিন দুদিন শ্যুট করে কেউ পরিচিত কেউ হয়তো বলেছে এটা একটু করবে, ওটা একটু করে দেবে, ও তো করে আর কি হয়, তো ওরকম করেছি, কিন্তু সেটার সম্বন্ধে আমার তখন খুব একটা ইন্টারেস্টও জন্মায়নি ফিল্ম সম্বন্ধে। আমি থিয়েটারটাই বেশি করেছি, থিয়েটারই জানি এরকম, এবং তুমি থিয়েটারটাতেই ওই আনন্দটা পাও, আনন্দটা পাচ্ছি তখন। আমি তো আর কিছু টেস্ট করিনি, আমি তার আনন্দ বা খারাপ লাগা হবে কি করে। তো এরকম হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে 2018-র একদমই শুরুতে বোধহয়, যে আমরা একটা ওয়েব সিরিজ শুরু করব, তাতে মেন যে চরিত্রটা সেটার জন্য তোমাকে ভেবেছি, তুমি একবার এসে দেখা করো। এবার ওয়েব সিরিজ ব্যাপারটা আমার কাছে তখন খুব আমার একটা আইডিয়া হয়েছে, কিন্তু আমি দেখিনি কোনো সেরকম আর কি, আমার কাছে কোনো অ্যাপ নেই তার ডাউনলোড করা, মানে তার মেম্বারশিপ কিছুই নেই। তা আমি ঠিক আছে, আমি বুঝলাম যে অভিনয় সংক্রান্ত একটা কিছু ব্যাপারে আমাকে ডাকা হয়েছে, এবার আমি গেলাম। বললো যে একেনবাবুর কথা বললো, যে তুমি কি একেনবাবু শুনেছো, একেনবাবু নামে একটা চরিত্র আছে। আমি বললাম যে না। বললাম আমরা একেনবাবুকে নিয়ে আমরা একটা সিরিজ করব, তাতে একেনবাবু চরিত্রের জন্যে তোমাকে, তারা যে আমাকে কোথা থেকে, তাদের কাউকে আমি চিনি না, হ্যাঁ, তারা আমাকে থিয়েটার থেকেই কোনোভাবে রেফারেন্সে কেউ একজন বলেছেন, তাকে কেউ বলেছে এরকমভাবে হবে, ফোন নাম্বার জোগাড় করে। তো আমাকে তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা সিন একটু পড়বো। তো আমি কিন্তু চরিত্রটা সম্বন্ধে কিছুই জানি না, যে একেনবাবু কে, কী করে, একটা চরিত্র, সেটা যেরকমভাবে ডায়লগগুলো পড়লে একটা বেসিক সেন্স তৈরি হয়, এবার আমি পড়ে নিয়ে এই কথাটা কিভাবে বলা যেতে পারে আমি বললাম, আগে পিছিয়ে কিচ্ছু জানি না। তো করলাম, তো ওনাদের খুব ভালো লাগলো, বললো আচ্ছা ওকে, আমরা আর কয়েকটা ব্যাপার একটু ভেবে নিয়ে তারপরে, এবার একটা সিরিজকে ওনারা লঞ্চ করবেন, তাতে একদম প্রাইমারি ক্যারেক্টার যে একদম অপরিচিত, মানে তাকে কেউই চেনে না, আমি টেলিভিশনও করি না, হ্যাঁ, তো সেইটা নিয়ে কতটা ঠিক হবে না হবে সেই আশা করি সেই সব ভাববার জন্য ওনারা সময় নিয়েছিলেন। তারপরে আমাকে আরেকবার ফোন করে বললেন যে তুমি এসো একবার, আমরা একটু লুক সেট করবো। লুক সেট জিনিসটা কি সেটা আমি একটুখানি আমার আইডিয়া হয়েছে, যে নানা রকম এখন একেনবাবুকে যেরকম দেখো তোমরা,
অনেক রকম তখন কিন্তু ট্রাই করা হয়েছিল, চশমা পরে দেখা হয়েছিল আচ্ছা। যে একেনবাবু কি চশমা পরবে কি না, তাকে কি উইগ দেওয়া হবে, কারণ অরিজিনাল একেনবাবুর কিন্তু মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল আছে, মানে সাহিত্যে যে একেনবাবুকে লেখা আছে, এবং তার চেহারা আমার মতো না, মানে এরকম গোলগাল মুখ না, রোগাটে মুখ, খুবই সরু চেহারা এবং মাথায় অনেক চুল। তো ওনারা নানা রকম ট্রাই করলেন, উইগ ট্রাই করলেন, গোঁপ আছে, গোঁপ নেই, চশমা পরে না, আঁচিল, নানা রকম দিয়ে আলটিমেটলি এইটা ঠিক হলো, এবং তারপরে আমি একেনবাবু করতে শুরু করলাম। আচ্ছা, হ্যাঁ। একেনবাবু যখন শুরু করলে, মানে যখন শুটিং হয়ে গেল, একেনবাবু শেষ হয়ে গেল, রিলিজ হওয়ার পর তো প্রথমেই একেনবাবু গটস, মানে একটা অদ্ভুত একটা কি একটা হলো জানি একেনবাবুতে, কিছু একটা তো হলো যে একেনবাবুর, এবং শুধু একেনবাবু না, আমি বলছি যে তোমাকে আলাদা করে আমার যদ্দূর মনে পড়ছে, আমি যখন দেখলাম তখন আমার দেখে মনে হলো, বা এটা তো খুব ইন্টারেস্টিং একজন, এটা তো ওটা অন্য কিছু মনে হচ্ছে একটা, অন্য কিছু না। এবং লোকে খুবই অ্যাকসেপ্ট করলো। মানে এটা হওয়ার পর একেনবাবু মানে হিসাবে অ্যাকসেপ্টেড হওয়ার পর তোমার ফিলিংটা কিরম ছিল? মানে হঠাৎ করে তো একটা পপুলারিটি, হ্যাঁ, হঠাৎ করে এবার এই পপুলারিটিটা, এবার তোমার পেছনের জার্নিটা তো যে এতক্ষণ শুনলাম, বাট পপুলার হয়ে যাওয়া, এটা হওয়ার পর কিরম কি হয়েছিল তোমার মধ্যে, কি চলছিল? আমার খুব মজা লাগছিল, আচ্ছা কিন্তু তার বেশি কিছু না। আচ্ছা। আমি খুব মানে আনন্দ পাচ্ছিলাম যে একটা কাজ হয়েছে, এবং আমি তো অভিনয় করতে চাই, এবং একটা নতুন ফরম্যাটে অভিনয় করছি, এইটা আমার ভালো লাগছে, যে এখানেও অনেক কিছু আছে যেগুলো আমি কিছুই জানি না। মানে কি, ইভেন আমার মনে আছে যে প্রথমবার আমি যখন এই একেনবাবুতে অভিনয় করছি, তখন ফ্লোরে যে টেকনিক্যাল কথাবার্তা হচ্ছে, আমি তার কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মানে লাইট নিয়ে যে কথা হচ্ছে, লেন্স নিয়ে, ক্যামেরা নিয়ে যে কথা হচ্ছে, হ্যাঁ, মানে 100 মানে কি, হ্যাঁ, বুঝতে পারছি না, 50 মানে কি বুঝতে পারছি না, যখন বলছে যে এরপরে ওটিএস যাব, হ্যাঁ, তারপরে সিএস, এগুলো কি, মানে আমি তো কিছুই জানি না এগুলো সম্বন্ধে। আমি কিন্তু একদম মানে অভিনয় করতে বলেছে, এই সিনটাতে এই ক্যারেক্টারটার কি করা উচিত, সেইটা আমি করেছি, এবং আমার মাথায় একদম শুরুতেই এইটুকু আইডিয়া ছিল যে আমি থিয়েটারে আমার অভিনয়ের যে অ্যাম্প্লিফিকেশনটা, সেটাকে বজায় রাখলে চলবে না, পর্দা সেটা ডিম্যান্ড করে না, এইটুকু একটা সেন্স ছিল, আমার আইডিয়া ছিল। হ্যাঁ, সেটা কিন্তু আমার অ্যালার্ট থাকবার জন্য, একজন অ্যালার্ট মানুষ হিসেবে, একজন অভিনেতা অ্যালার্ট থাকলে যেটুকু গ্যাদার করতে পারে, সেইটুকুই গ্যাদার করেছি। তার খুব কারণ কিন্তু আমি জানতাম না, লজিক জানতাম না যে কেন। এখন যেমন মানে অভিনয়ের ক্ষেত্রেও, মানে পর্দার অভিনয়ের ক্ষেত্রেও কী লেন্স হচ্ছে, সেই অনুযায়ী অ্যাম্প্লিফিকেশনটা যে চেঞ্জ হয়, সে সম্বন্ধে তখন কোনো আইডিয়া ছিল না, কিন্তু দুটো ফরম্যাটের যে আলাদা ডিম্যান্ড আছে এটা জানতাম, এবং এটা সম্বন্ধে আমি হয়তো ওভার কনসিয়াস ছিলাম বলে তখন আমি কিন্তু অ্যাকচুয়ালি যেটা শুরু করেছিলাম সেটা কিন্তু খুবই নিচুতার, মানে যেটা আমার একেনবাবুতে দেখতে পাওয়া যায় তা কিন্তু না, সেটা কিন্তু আমার কি বলবো, ভয় থেকে না, দ্বিধা থেকে, হ্যাঁ, বাড়াবাড়ি হয়ে যাবে, হ্যাঁ, রাইট। তখন আমাকে যারা ছিলেন সবাই বললেন যে তুমি যেটা করছো এটা শুরুতেই সেন্স করতে পারা, এটা খুব ভালো, কিন্তু এই ক্যারেক্টার কিন্তু ডিমান্ড করে, এটা অ্যানিমেটেড একটা ক্যারেক্টার, এবং কিন্তু অনেক বাড়াতে হবে। সেই জন্যে আমি যদিও থিয়েটার থেকে এসেছি, কিন্তু আমাকে বারবারই বলতো একটু বাড়িয়ে করো, আর একটু বাড়িয়ে করো, মানে ওটা ডিমান্ড করতো, অবশ্যই চরিত্রটাই ওরকম, ওই চরিত্রটাই ওরকম, মানে তার প্রচুর বাহুল্য আছে। এবার সেইটা আমি প্রথম আইডিয়া করলাম, এবং আমি সারাক্ষণ আমি ওই যে লজ্জা না থাকার কারণে আমি এখনও বলি, মানে ওটা ডিরেক্টর ছিল অনির্বাণ মল্লিক, আর ডিওপি ছিল টুবান। আমি ওদের সাথে এখনও কথা হলে ওই মজাটা হয়, বা ওটা আমরা রিকল করি, যে আমি বারবার জিজ্ঞেস করতাম, আচ্ছা এইটা কী গো, এটা কী বললে, মানে আমার কিন্তু লজ্জা করতো না, বা আমার মনে হতো না যে বাবা কী ভাববে, কী মনে করবে, এইটা কী বললে, এইটা যে বললে এটার মানে কি, হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করতাম, এবং নির্দ্বিধায় জিজ্ঞেস করতাম, এবং ওরাও বুঝেছিল যে ওইটার মধ্যে আমার কোনো ভনিতা নেই, আমি সত্যিই জানতে চাইছি। এবং আমাকে অফ টাইমে, বা যখন লাইট চেঞ্জ হচ্ছে, বা লাঞ্চ ব্রেকে আমাকে বুঝিয়ে, তখন হয়তো বললো যে পরে বলছি, হ্যাঁ, এবার আমার মাথায় থাকতো, আমি আবার জিজ্ঞেস করতাম, ওটা বললে না তো, ওটা কী বলো, ওই রকমভাবে আমি এগুলো সম্বন্ধে আস্তে আস্তে শিখে, এবং বাকিটা তারপরে থেকে শেখা যেটা হয় আর কি,
ওই রকমভাবেই শুরু করলাম। তো তখন যেটা হলো যে এত মজা করে ওই কাজটা করেছি, সেইটা যে সবাই দেখেছে এবং ভালো লাগছে এবং সবাই এটা নিয়ে আলোচনা করছে এবং মিডিয়াতে কথা হচ্ছে, সংবাদ মাধ্যমে এগুলো সম্বন্ধে বেরোচ্ছে, ওইটা আমার খুব মজা লেগেছিল, আনন্দ পেয়েছিলাম খুব। কিন্তু দ্যাটস ইট, তার থেকে বেশি আর কিছু মনে হয়নি যে এই তো আমি একটা সুযোগ পেয়েছি, করে দেখিয়েছি, এই ধরনের কিছু না। মানে আমি জাস্ট একটা যে সুযোগ পেলাম সেটার প্রতি কৃতজ্ঞ থাকা, এবং এখনও যে এই একটা ওপেনিং হলো যেখান দিয়ে অনেক এখনো শিখতে হবে, ওইটার ব্যাপারে আমি খুব কনসিয়াস ছিলাম এবং আনন্দিত ছিলাম যে আমি যদি সুযোগ পাই আমি আর একটা কাজ যেমন করব আর একটুখানি শেখবার সুযোগ পাবো। এবার একটা জিনিস যেটা হয় অনেক সময়তেই, সেটা হলো একটা চরিত্র করার পর সেই চরিত্রটা একটা মানুষের সঙ্গে লেগে যায়, মানে তার তার আইডেন্টিটির কাছাকাছি চলে যায়। তোমার ক্ষেত্রে একেনবাবু ইজ খুব কাছাকাছি সেটার। ঠিক ঠিক। এটাতে কোনোদিন ভয় হয়নি যে অন্যান্য চরিত্র তো আমি করতে চাই, করেওছো, তুমি অনেক রকম চরিত্র করেছো এবং লোকজন তোমাকে বিভিন্ন চরিত্রে কাস্ট করেওছে, মানে একেবারেই অন্যান্য চরিত্রে কাজ করেছে, সেটাও খুবই ভালো জিনিস একটা। কিন্তু এটা কোনোদিন মনে হয়নি তোমার নিজের যে আমাকে ঠিক এরকমভাবেই টাইপ কাস্ট করে দেওয়া হবে না? তো এটা কোনোদিন, এই ভয়টা কোনোদিন হয়েছে তোমার? দেখো, সত্যি কথা বলতে কি, এই একেনবাবু হিসেবে পরিচিতি পাওয়া থেকে এখন পর্যন্ত, আজকের তারিখও যদি বলি, এই জার্নিরও কিন্তু অনেকটা ফেজ আছে, অনেকগুলো। একটা তো হলো যে যখন আমি একেনবাবু হিসেবে জনপ্রিয়তা পেলাম, এবং ওটা এতটাই জনপ্রিয় হলো যে সিজন 1 এবং সিজন 2 একই বছরে হয়েছিল, 2018তেই। হ্যাঁ, মানে ওরা তক্ষুনি ঠিক করলো যে সিজন 2 করবো, এবং সেই বছরেই হলো। এবং আর কোনো এরকম নেই উদাহরণ যে দুটো সিজনই এক বছরে হয়েছে। কারেক্ট। তো সিজন 2, সিজন 3 মানে একদম রেগুলার ইন্টারভেলে হতে থাকলো, এবং একটা সময় ওরা ঠিক করলো যে এবার এটা বড় পর্দায় আনবে। হ্যাঁ, সেটা হলো, সেটাও জনপ্রিয় হলো, সেটা আরও স্কেল আপ করে সেকেন্ড একটা ছবি হলো, মাঝে এটাও হলো, আবার ওয়েব সিরিজও হলো। তো এই যে এটা তো জনপ্রিয় বলেই হয়েছে একদম। এবং আমাকে সত্যি কথা কিন্তু বেশিরভাগ মানুষ প্রথম দেখেছে একটা মেজর রোলে, সেটা কিন্তু একেনবাবু। তার আগে তো আমি করিনি, দেখার প্রশ্ন ওঠে না। এবং প্রথম ওই কাজটা হয়েছে, এবং প্রথম কাজটাই ওদের ভালো লেগেছে, যে কোনো কারণেই হোক না, কারণ এটা খুব জনপ্রিয়তা পেয়েছে। প্রথম যখন সিজন 1, সিজন 2 করছি, তখন তো এটা সম্বন্ধে আমার ভাবার অবকাশ নেই। একটা কাজ পপুলার হয়েছে এবং সেটা আবার আরও রোল করছে, আরও করতে চাইছে, এটা যে একটা ভালো লক্ষণ এবং আমি তার পার্ট, সেইটাই যথেষ্ট আনন্দের কারণ। হ্যাঁ, এবার তখন অন্যভাবে কিছু ভাবিনি। কিন্তু যখন সিজন 3, সিজন 4 হলো, এবং তখন আমি অলরেডি আরও টুকটুক করে অন্য কাজ করছি, এবং লোকজন আমাকে একেনবাবু হিসেবেই চিনছেন, প্রথম খুবই এটা আনন্দের কারণ ছিল। মাঝে একটা সময় হলো যখন আমি এটা নিয়ে একটু বিরক্ত কখনো হইনি, কারণ এটা তো একটা ভালোবাসারই এক্সটেনশন। যারা আমাকে একেনবাবু বলে আইডেন্টিফাই করে, রাস্তায় ডাকে, তারা তো ভালোবেসে, তারা তো আমায় টিজ করার জন্য বলছে না। হ্যাঁ, কিন্তু আমার মাথায় এটা হতো যে আমি তো আরও কাজ করছি, কিন্তু একেনবাবু বলেই কিন্তু ডাকছেন। এটা কেন? এটা আমার ভেতরে যে একদম কখনো চিন্তা আসেনি তা না। এবং একটা সময় তুমি যেটা বললে সেটা আমার মনেও হয়েছিল, যে যদি এমন হয় যে আমাকে শুধুমাত্র একেনবাবু এবং একেনবাবুর মতো চরিত্রে কাস্ট করা হয়, তাহলে কি হবে? এরকম তো হয়েছে অনেকের সাথেই, অনেকের সাথেও হয়েছে। এবার সেটা যদি হয় তাহলে কি হবে? কিন্তু লাকিলি দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে, আমি যখন একেনবাবু হিসেবে জনপ্রিয় হলাম, তখন কিন্তু একেনবাবুর ধারে কাছের বেশ কিছু চরিত্রের অফার আমার কাছে এসেছিল, যেগুলো আমি একটাও করিনি। তখন কিন্তু আমার কাছে যে প্রচুর অফার রয়েছে, ছেড়ে দিলে কোনো ব্যাপার না, তা কিন্তু না। তখন আমার কাজের দরকারও আছে। আমি তখন শুরুতে, ধরো একেনবাবু সিজন 1, 2, 3 হয়েছে, তখন আমি আর কত পরিমাণ কাজ করেছি। তখন আমি যেহেতু এটাই আমি পেশা হিসেবে ভাবছি, তো আমার তো কাজের একটা ভলিউমেরও দরকার আছে। তখন কিন্তু ছেড়ে দেওয়াটা খুব সহজ কথা না। হ্যাঁ, লাক্সারি রাদার। কিন্তু আমি কিন্তু ওই ধরনের চরিত্রে আর করব না, সেই ব্যাপারে আমি খুব
সতর্ক ছিলাম যে একই ধরনের চরিত্রে আমি করবো না, সেটা যাই হোক, আমার যদি তার জন্য একটু কাজের অভাবও থাকে তাহলেও আমি এটা মেনটেন করব। আরেকটা যেটা হলো সেটা হচ্ছে আমাকে পরিচালকরা এবং প্রযোজকরা একেনবাবু হিসেবে তারাও জানেন যে আমি জনপ্রিয়, কিন্তু তারা কিন্তু অনেক আগে থেকেই আমাকে অন্য অনেক ধরনের চরিত্রে, তুমি যদি একটু খেয়াল করো 2019-20 থেকে, তখনই কিন্তু আমি অন্য অনেক ধরনের চরিত্রে বিভিন্ন পরিচালক এবং প্রযোজক এবং আমি যাদের হয়ে একেনবাবু করি তারাই আমাকে অন্য ধরনের চরিত্রে কাস্ট করেছে। বাইরে বিভিন্ন ধরনের ছবির আমি কাস্ট, সেখানে গ্রে শেডের ক্যারেক্টার করেছি, ভিলেন করেছি, মানে হ্যাঁ নেগেটিভ চরিত্র করেছি। এবং এইটা যখন আমার কাছে আসতে থাকলো এবং কন্টিনিউয়াসলি আসতে থাকলো, যখন আমার আর কাজের ওই অভাবটা রইল না অন্য ধরনের চরিত্রে, তখন আমি এক ধরনের একটা রিলিফ পেলাম, স্বস্তি পেলাম যে হ্যাঁ আমাকে অন্য চরিত্রে, অন্য ধরনের চরিত্রে আমাকে ভরসা করছেন। এবং সেটা পরিচালক প্রযোজক তো করছেনই, তারাও নিশ্চয়ই ভেবে দেখছেন যে দর্শকরা আমাকে একেবারে রিজেক্ট হয়তো করে দেবে না, তারা হয়তো একবার দেখবেন যে এ অন্য চরিত্র করে কিনা বা একে ভালো লাগে কিনা। এবং সেটা যদি কোনোভাবে তাদের মনে হয় যে হ্যাঁ একে আমরা অন্য চরিত্রেও দেখতে চাই, দর্শকরা রিজেক্ট করে দিলে তার আর কোনো জায়গায় তাকে খুব জোর করে করে পরিচালক প্রযোজকরা কিন্তু আর নেবেন কিনা, তাদের কাছে এটা একটা ভ্যালিড পয়েন্ট হবে খুব, সেটা একটা ভরসার জায়গা। তা সেগুলো যখন করলাম আমি দেখলাম যে একেনবাবু হিসেবে জনপ্রিয়তাতে কোনো হাত পড়ছে না, কিন্তু আমি যখন একটা গ্রে শেডের ক্যারেক্টার করছি সেটাও কিন্তু দর্শকরা পছন্দ করছেন, অ্যাকসেপ্ট করছেন, পছন্দ করছেন, ওটার কথা আলাদাভাবে বলছেন, আপনি যে ওইটা করলেন না ওটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, পরে হয়তো তারপর বলছে একেনবাবু কবে আসবে বলে ওটা বলছেন, কিন্তু মানে ওই ভালো লাগাটা কেড়ে নেয়নি, মানে আমাকে এরকম না যে আপনাকে শুধু একেনবাবুতেই দেখতে চাই আমরা, না এরকম কিন্তু আসে না, তারা একেনবাবু দেখতে চান কিন্তু আমার অন্য কি কাজ আসছেন, এবং সেগুলো এখন যখন দেখেন তারা আমাকে যে ফিডব্যাক দেন, এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে খুবই কমিউনিকেশনের এই চ্যানেলটা ওপেন আছে, আমি সেটা যেটা জানতে পারি বা অন্যদের কাছ থেকে যে ফিডব্যাক পাই, সেটা কিন্তু তারা অন্য চরিত্রে আমাকে দেখতে খুবই পছন্দ করেন এবং অন্য আমি আর কি করি না করি সেগুলো। এবং একটা জিনিসও হয়েছে যেটা হলো যে পরিচালক প্রযোজকরাও একটা জিনিস তো বুঝেছে যে একেন বাবু হিসাবে ওই চরিত্রটা পুল অফ করার জন্য যে অ্যাক্টিং ক্যাপাসিটির দরকার, যে অভিনয় ক্ষমতার দরকার, সেই অভিনয় ক্ষমতাটাও তো খুব একটা ইজি বিষয় নয়। মানে ওই একটা জনপ্রিয় চরিত্র করা, তার মানে তোমাকে বিশ্বাসও করেছে আর কি অন্যান্য চরিত্রে। নিশ্চয়ই, এমন আমি অনেক পরিচালকের সাথে করেছি যারা আমাকে হয়তো 3বার বা 4বার কাস্ট করেছেন, কিন্তু প্রত্যেকবারই একেবারে আলাদা আলাদা চরিত্র, এবং সেগুলো একেনবাবুর মতো না। আবার এমন ডিরেক্টরের সাথেও কাজ করেছি, জয়দীপ মুখার্জি, যিনি একেনবাবু এখন ডিরেক্ট করেন, কিন্তু তিনি যখন আমাকে ছবিতে ডিরেক্ট মানে কাস্ট করেন অন্য কোনো ছবিতে, তখন কিন্তু সেই চরিত্রগুলো একেনবাবুর একদম ধারে কাছে না। হ্যাঁ, যেমন প্রতিম দিগুপ্তা, ওর আমি 4টে কাজ করেছি, ও আমাকে 4টে যে কাজে নিয়েছে সেই 4টে কাজ কিন্তু কোনোটা তার একেনবাবুর কোনো ছায়া নেই। একদমই। তুমি যে এই রিসেন্টলি টুথপারিতে যে ইয়েটা করলে পুলিশ ইন্সপেক্টরটা, খুবই ছোট একটা, সেটা কিন্তু খুবই ছোট হলেও সেটার কিন্তু একটা কি বলবো একটা জায়গা ছিল, মানে অদ্ভুত একটা চরিত্র আর কি, এবং সেটাতে কাস্ট, এটাই বলছি যে বিভিন্ন রকম ভাবে কাস্ট করেছে লোকজন তোমাকে। সেইটা আমার কাছে সত্যি খুব স্বস্তির একটা জায়গা, কারণ এখন আমি বলছি এই জায়গায় দাঁড়িয়ে, মানে এই জায়গায় দাঁড়িয়ে বলছি, মানে আমি এখন যেহেতু শুধুই অভিনয় করছি এবং যে পরিমাণ কাজ করছি, এখন যদি আমাকে কন্টিনিউয়াসলি একই ধরনের চরিত্রে অভিনয় করতে হতো, তাহলে এক তো হচ্ছে যে আমার জন্য সেটা খুব প্যাথেটিক হতো, এবং সেটা আলটিমেটলি দর্শকদের জন্য খুব প্যাথেটিক হতো, কারণ একই ধরনের চরিত্র করতে 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 এত মেকানিক্যাল হয়ে যায়, হ্যাঁ, তার মধ্যে স্পন্টেনিয়াস আর কিছু থাকে না, সত্যির থেকে অনেক দূরে চলে যায় চরিত্রগুলো, ওই একটা করে দিতে হবে বলে, এবং তখন একটারও আর এনজয় করে না ওই প্রসেসটা, এবং সেটা নিশ্চয়ই রিফ্লেক্টেড হবে। যদি যে কোনো কাজ যদি এনজয় না করে সেটা একদম রিফ্লেক্টেড হবে। সেইটা না আমি মানে নিজেকে লাকি বলবো বা ব্লেসড বলবো কি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি। মানে ওই জায়গায় ওই পয়েন্টে পৌঁছবার আগেই কিন্তু আমি অন্য ধরনের নানা রকম চরিত্র করবার সুযোগ পেয়েছি। যখন জটায়ুর অফার পেলে তখন মনে হচ্ছিল কি যে এটা কি করে একেনবাবুর থেকে আলাদা হবে? হ্যাঁ, ঠিক,
প্রথম কথা দেখো, যখন একেনবাবু জনপ্রিয় হলো তখনই অনেকে অনেক জায়গায় এরকম লিখলেন যে এই তো একদম জটায়ু পাওয়া গেছে। এবার সেটা কিন্তু আমাকে ওরকমভাবে সাজিয়ে টাজিয়ে দেওয়ার পরে কিন্তু আমি নিজেও জানতাম না যে আমাকে মোপ লাগালে আর এরকম একটা মাঙ্কি ক্যাপ পরলে আর এরকম একটা চেকার যদি আমি পরি, কোট পরি, তাহলে আমাকে জটায়ুর মতো লাগতে পারে। আর ওই যে সিরিজের বা ফিল্মের যে একেনবাবু, তার মধ্যে কিছু ট্রেট নতুন আনা হয়েছিল যেগুলো গল্পে নেই। ওই ভুল হিন্দি বলাটা, হ্যাঁ, তারপরে ওই মজার কিছু কিছু ট্রেটস রাখা হয়েছিল যেগুলো কিন্তু মানুষকে ভীষণ ওই ওর কথা মনে করিয়ে দেবে, জটায়ুর কথা মনে করিয়ে দেবে। এবার ওইটা যখন পপুলার হলো, প্রথমবার হলো, তখন তো লোকজন বলতে শুরু করলো এই তো জটায়ু পাওয়া গেছে, অনেক দিন জটায়ু ছাড়া সিনেমা হচ্ছিল, এই তো এবার হবেই হবেই। এবার সবাই এত বলছে, আমার কিন্তু নিজের মনে হতো না, কিন্তু তোমার চারপাশে সবাই বলতে থাকে, তোমার একটা সময় মনে হবে যে এই এত লোকে বলছে। আমি তোমার একটা কথা বলি, আমিও যখন দেখেছিলাম না প্রথমবার একেনবাবু, আমার মনে হচ্ছিল যে এই তো এইবার জটায়ু, আমার মনে হয়েছিল, সত্যি সত্যি মনে হয়েছিল। এরকম অনেকেই বলেছে এবং লিখেওছে অনেক জায়গায়। তো তখন আমার মনে হচ্ছে যে আচ্ছা এত লোকে বলছে যখন, তখন একটা কিছু নিশ্চয়ই আছে, তাহলে নিশ্চয়ই কেউ আমাকে একদিন ফোন করবে, ফোন করে আমাকে বলবে যে জটায়ু অভিনয় করছে। কিন্তু ওটা ওই আর কি একটা মজার একটা, ওটা আসতো চলে যেত, মানে সিরিয়াসলি আমি ওটা নিয়ে ভাবিনি। তারপরে অ্যাকচুয়ালি সৃজিত আমাকে যখন ফোন করলো, তার আগে যখন আমার সৃজিতের সাথে অনেকবার দেখা হয়েছে, তখন কি জটায়ু, ও যেমন অনেকে মজা করে বলে, ও কিন্তু কি জটায়ু কেমন আছো, কি জটায়ু, এই কিন্তু কোনো কারণেও বলতো না, এবং ও নিজেও তখন জানে না যে আমাকে জটায়ু হিসেবে ও ফেলুদা করবে, হ্যাঁ হ্যাঁ, নিজেই জানতো না। তারপরে আমাকে একদিনকে ফোন করলো, ফোন করে বলল যে ইয়ে করব, আমি ফেলুদা করব, তোমাকে জটায়ু করতে হবে, এবং আমি এখনও কোনো কাস্টিং ঠিক করিনি, একটাই কাস্টিং ঠিক করেছি, সেটা হচ্ছে তুমি, এবার বাকি আমি সব দেখছি। আমি তো খুবই খুশি হলাম। তারপরে ও বলল, আবার কদিন বাদে ফোন করলো, ফোন করে বলছে আমি এটা ছবি করছি, না সরি আমি গুলিয়ে ফেললাম, এই ফোনটার আগে ও আমাকে একদিন ফোন করলো, ফোন করে বলল যে আমি কাকাবাবুর প্রত্যাবর্তন করব, তাতে একটা চরিত্র ইম্পর্টেন্ট তোমাকে করতে হবে। পরে বুঝলাম যে সেই হচ্ছে ভিলেন। এবার স্ক্রিপ্ট যখন পড়লো, তো ও যখন স্ক্রিপ্টটা পড়ছে যেদিনকে সবার সামনে, সেদিনকে দেখছি যে আরে এই ক্যারেক্টার, যে অমল রায় বলে যে ক্যারেক্টারটা আমি করেছিলাম, সেটা কিন্তু গল্পে ওরকমভাবে ছিল না, এই চরিত্রটা এরকমভাবে ছিল না। তো অমল রায়ের কথাবার্তা, ওর যে ট্রেডগুলো ছিল, তো একেনবাবু জটায়ু লাগছে, একেনবাবু না জটায়ু লাগছে। তারপরে এবার একেনবাবু তখন আমি অলরেডি করি, ও আমাকে একটা ভিলেনের চরিত্র দিয়েছে, মানে গল্পটা একদম শেষে, ফিল্মের একদম 75% হয়ে যাবার পর বোঝা যায় যে ওই ভিলেন, যাকে এতক্ষণ খুব ভালো মানুষ মনে হচ্ছে। এবার এই তো জটায়ুর মতো আমি ভাবছি আবার ওইখানেই পড়লাম, আবার আমাকে জটায়ুর মতোই আবার একটা ক্যারেক্টার। আগে আমাকে বলে রেখেছেন আমি যদি কোনোদিন করি তোমাকে জটায়ু করবো, সেটা একটা ক্যাজুয়াল ডায়লগ। তো তারপর আমি বলছি আবার বলেছে ওইটা করলে করবো, আবার এখানে আনলো কেন, আমাকে কি এর বাইরে ভাবতে পারছে না এইটা। যখন পড়া ইন্টারভ্যাল অবধি হয়েছে, আমি না তখন আর মানে খুশি হচ্ছে না, আমি চুপ করে বসে আছি, এই কি হচ্ছে এটা। তারপরে করে ওটা লাস্টে তো একটা টুইস্ট এলো, তখন আমি বুঝতে পারলাম যে এই টুইস্টটা খুব ইম্পর্টেন্ট। মানে একজন লোক যাকে মনে হচ্ছিল এই তো জটায়ুর মতো, এবং ওরকম কথা আছে, আপনাকে দেখলে জটায়ু মনে হয়, আরে এই আছে, ও নিজেও বলে যে এই জন্য আমার বিয়ে হলো না, লোকে আমায় সিরিয়াসলি নিল না, এইসব কথাবার্তা হতে হতে লাস্টে গিয়ে বোঝা যায় যে ওই হচ্ছে পুরো বদ লোকটা। সেইটা আমার ভালো লেগেছে, কিন্তু আমি তখন ভাবছি যে বলবো একবার যে আগেটা জটায়ুর মতো আবার বুঝতে পারছি ওই টুইস্টার জন্যই রেখেছে এটাকে করে টোরে। আমি তো আগে ওটা করলাম, ওটা করার পর ওটা করব ঠিক হলো, এবার ওটা যে বছর ঠিক হলো সে বছর কেনিয়াতে পারমিশন পাওয়া গেল না, শুটিংটা বন্ধ হয়ে গেল। তার মধ্যে আবার এই জটায়ুর কথা উঠেছে যে ফেলুদা হবে, আমি জটায়ু করব। একদিন ফোন করে বলছে যে, তাই আমি বললাম যে চলো এবার শুরু করতে হবে। তাই আমি বললাম কি কাকাবাবু? বললো না জটায়ু, হ্যাঁ তোমার জটায়ু করতে হবে। তারপরে এই করে শুরু হলো। এবং তুমি যেটা দিয়ে শুরু করেছিলে যে যখন আমি দুটো চরিত্রেরই অফার পেলাম, সেটা সত্যি আমার কাছে একটা
চিন্তা ছিল মানে কি, যে এদের মধ্যে তো খানিকটা কমন ব্যাপার আছে, এবং লোকে কিন্তু অ্যাপারেন্টলি দুটো লোকের চেহারা, ভুল হিন্দি বলা, হ্যাঁ, এইটুকু দেখে কিন্তু তো একই রকম, এটা মনে করার খুব সম্ভাবনা আছে। ঠিক। এবং অনেকে এখনো মনে করেন যে জটায়ু এবং একেনবাবু একই প্রায়। হ্যাঁ, এবার আমি করবার সময় বুঝতে পারলাম, যখন স্ক্রিপ্টটা পড়লাম বা একটু চিন্তা করলাম, তখন দেখলাম যে এদের মধ্যে এই বাহ্যিক মিলটা বাদে আর কোনোই মিল নেই, দুটো একদম আলাদা মানুষ। একেনবাবুর মধ্যে অনেক রকমের লেয়ার আছে, ছেলে মানুষ মনে হয়, ছেলে মানুষ আছেও কিছুটা, কিন্তু অনেকটা শেয়ানা বেশি। ওই ছেলে মানুষটাকে কাজে লাগায় কোথাও কোথাও, খুবই ইন্টেলিজেন্ট, শার্প খুব, যেখানে করা হওয়ার দরকার সেখানে করা হতে পারে, ওর মধ্যে অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, কিন্তু জটায়ু বা লালমোহন গাঙ্গুলি কিন্তু একটাই, ভেতরে বাইরে একটাই মানুষ, একদমই ঠিক। একদম সহজ সরল, বন্ধুবৎসল, খুশি থাকতে ভালোবাসে, খাওয়া দাওয়া ভালোবাসে, ঘুরে বেড়াতে ভালোবাসে, একদম খুব সাধারণ একজন মজার বন্ধুবৎসল বাঙালি মানুষ। এর বাইরে বা ভেতরে কিন্তু কোনো ধরনের জটিলতা নেই। এইটা ভেবে আমি যখন করলাম, যারা খুব খুঁটিয়ে দেখেন তারা কিন্তু প্রথমবারেই বলেছেন যে তোমার এই দুটো কিন্তু খুব আলাদা হয়েছে, দুটো মানুষের চোখই আলাদা। সেটা কিন্তু আমি খুব যে অ্যালার্ট হয়ে এটা এরম করবো আমার ওই মানুষটা হিসেবে ভাবলে একটা চোখ আসে, আর একেনবাবু হিসেবে ভাবলে আর একটা চোখ আসে, বা খুব হয়তো ডিফারেন্সগুলো হয়তো খুব মাইনিউট, কিন্তু খুব মাইনিউটলি খেয়াল করলে দেখা যায় আছে। এবং আমি সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে কতটা আমি প্রজেক্ট করতে পারলাম আমি জানি না, কিন্তু আমি যখন অভিনয় করি আমার কিন্তু কখনো কোনো কনফ্লিক্ট ভেতরে থাকে না। হ্যাঁ, আমি স্ক্রিপ্ট লেভেলে পড়বার সময় কিছু কিছু সময় আমি একটু অ্যালার্ট হয়ে যাই যে এই জায়গাটা একটু একেনবাবুর মতো, হ্যাঁ এই জায়গাটা না স্যার তো একেনবাবু বলে বারবার, সবাইকে স্যার বলে, স্যার বলাটা যদি অ্যাভয়েড করি, মশাই বলি যদি, এইগুলো কিন্তু একদম স্ক্রিপ্ট লেভেল পড়বার সময়, অভিনয় করবার সময় কিন্তু আমি ওইটা আর আমার মাথায় আসে না যে আমাকে আলাদা করতে হবে, আলাদা করতে হবে, আলাদা করতে হবে। তখন আমি নিজের কাছে ক্লিয়ার থাকি। আচ্ছা। কিন্তু এটা শুরুতে আমাকে একটুখানি কি বলবো, একটু ঠিক করে নিতে হয়েছিল। এবং মানে তোমার এই চিন্তাটা চিন্তাটা এসেছিল, এবং চিন্তাটা কিন্তু খুব সহজে, খুব আমাকে পীড়া দেয়নি, মানে আমি এটা খুব ক্লিয়ারলি দুটো মানুষের আলাদা সাইকি, হ্যাঁ তুমি আলাদা দুটো মনস্তত্ত্বে ঢুকে গেছো, ব্যাস ওইটাই কাজ হয়েছে। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট যে কোনো চরিত্রে সেটা কাজ করে, তাই সেটাই হয়, সেটাই হওয়া উচিত। তুমি বলছিলে যে থিয়েটার থেকে আসার পর, থিয়েটার এতদিন ধরে করার পর, যখন তুমি এই ক্যামেরার সামনের মিডিয়ামটা এলে, তখন একটুখানি তোমার এই কনসিয়াসনেসটা ছিল যে অতটা লাউড বিষয়টা করা যাবে না, এবং তুমি কনসিয়াসলি করার চেষ্টা করছো। তোমার কি মনে হয় যে লাউড অভিনয় বলে কি কিছু হয়? কারণ আমার যেটা মনে হয় যে ধরো উৎপল দত্ত এক সময় এমন একটা অভিনয় করেছেন যেটাকে আজকের দিনে দাঁড়িয়ে তুমি দেখতে চাও, তাহলে সেটা খুব লাউড অভিনয় হতেই পারে, মনে করতেই পারে কেউ। তো তোমার কাছে এই একেনবাবু চরিত্রটা যেমন একটা অ্যানিমেটেড চরিত্র, একটু তোমাকে বেশি করতে হয়, মানে ওই চরিত্রটাই ওরকম। এবার এই লাউড অভিনয় বিষয়টা সম্পর্কে তোমার কি মনে হয়? না, আমি অ্যাকচুয়ালি লাউড অভিনয়, কমেডি অভিনয়, এইগুলোর কোনোটাতেই আমি বিশ্বাস করি না। ঠিক, আমার কাছে একটা চরিত্র, সেই চরিত্রটার কিছু চাহিদা আছে, সেইটার প্রতি অনেস্ট থেকে যেভাবে পোট্রে করা দরকার আমি সেইটা করবার চেষ্টা করি। এবার কখনো কখনো ওই ডিম্যান্ডটাই ওটাই, যে এমনিতেও তো আমাদের চারপাশে মানুষজন তো নানা রকমই, একদম, কেউ শান্ত, কেউ কম কথা বলে, কেউ তো হাত পা বেশি নড়ে, কেউ প্রচণ্ড জোরে কথা বলে। ওই রকমই কিছু জিনিস আছে যেগুলো চরিত্রগুলো ওই রকম, সবাই এক মাপের হয় না। সেই জন্যে ওই লাউড অভিনয় বলে বা আরও এরকম অনেক অদ্ভুত টার্ম আছে, স্বাভাবিক অভিনয়, হ্যাঁ ন্যাচারাল অভিনয়, হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল অ্যাক্টিং বলে একটা জিনিস বলা হয়। এবার অভিনয় ভালো হয় আর খারাপ হয়, বিশ্বাসযোগ্য হয়, বা এমন একটা অভিনয় হয় যেটাকে বিশ্বাস করতে ইচ্ছা করে না, সেটাকে মেকি লাগে। অভিনয় ভালো আর খারাপ এই দুটো হয় না, আমিও সেটাই বিশ্বাস করি। এবার যেটা হয়, এবার আমি অভিনেতা হিসেবে কিছু জিনিসে আছে যেটাতে আমি বিশ্বাস করি, এবং সেটা এমনই যেটা আমার নিজের দেখে কমফোর্টেবল লাগে, বা আমার মনে হয় যেটা ঠিক বা এটা ভুল, ওই ভালো ঠিক অভিনয় এবং খারাপ অভিনয়ের মতো, ভালো অভিনয় অথবা খারাপ অভিনয়ের মতো।
তো ন্যাচারালি আমার যেটা ভালো লাগে বা আমার যেটা বিশ্বাসযোগ্য মনে হয়, আমি তো করবার সময় সেই স্কুলটাকেই ফলো করব, ঠিক ঠিক আছে? একদম। তা সেটা সেই হিসেবে আমার রাইট অ্যান্ড রংয়ের একটা সেন্স আছে। এবার সেটা কিন্তু যে কোনো ফরম্যাটের জন্যই হতে পারে বলে আমার বিশ্বাস। মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করাটাও কিন্তু আমি কোট আনকোট, ওই যেটা বললে সুবিধা হবে বুঝতে সেই জন্য আমি বলছি, ন্যাচারাল অভিনয় বলতে যেটা বোঝায় সেটা কিন্তু মঞ্চেও করা সম্ভব। একদম। হ্যাঁ, এবং আমি দেখেছি এবং আমি সেটা ফলো করার চেষ্টা করি। অনেক স্কুল অফ থটস আছে অভিনেতাদের মধ্যে, তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা এটাতে বিশ্বাস করেন না এবং মনে করেন যে মঞ্চে দাঁড়িয়ে ওই অভিনয়টা করার কোনো মানে হয় না বা করা উচিত নয়। তার মানে তারা মনে করেন, নিশ্চয়ই মনে করেন এটা, যে স্ক্রিনে আর এক ধরনের অভিনয় হয় আর মঞ্চে এক ধরনের অভিনয় হয়। এবার আমার কাছে সেটা তখন প্রশ্ন হয় যে আমায় যদি এই চরিত্রটাই মঞ্চে করতে বলা হয় এবং এই চরিত্রটা যদি আমাকে স্ক্রিনে করতে বলা হয়, আমি কি চরিত্রটা আলাদা হবে আমার কাছে? চরিত্রটা ওই সিচুয়েশনে কি বিহেভ করছে সেটা কি আলাদা হবে? না, নেসেসারিলি এই দুটোর উত্তর না। তার মানে শুধুমাত্র যেটা আলাদা হয়ে যাবে সেটা হচ্ছে ওই ফরম্যাটের যে ডিম্যান্ড আছে ঠিক সেইটুকু আলাদা হয়ে যাবে। এবং মঞ্চে দাঁড়িয়ে আমি যখন বলছি তখন ফিসফিস করে বলা কথাটা যাতে শুনতে মনে হয় ফিসফিস, কিন্তু অ্যাকচুয়ালি ফিসফিস না। হ্যাঁ, আমি অতটা জোরেই কথা বলবো যাতে প্রথম রোতে বসে যে শুনছে তার চিৎকার মনে হবে না, কিন্তু শেষের লোকটাও শুনতে পাবে। এই দুটো একসাথে মেনটেন করে। এবং সেখানে যদি 50টা রো হয় তাহলে এই 50টা রোয়ের মধ্যে এই ব্যালেন্সটা মেনটেন করা, যে সামনের লোকেরও বাড়াবাড়ি মনে হচ্ছে না কিন্তু শেষের জন্য বুঝতে পারছে, এইটা একটা স্কিল ডেভেলপ করা যেটা ওভার দ্য টাইম হতে পারে। হ্যাঁ, এটা তো আমাকে রেওয়াজ করিয়ে কেউ শিখিয়ে দিতে পারবে না। সেটা তো আবার আমি যখন একাডেমিতে করব আর আমি যখন গিরিশ মঞ্চে করব আলাদা হয়ে যাবে। একদম। আমি যদি একটা খোলা প্যান্ডেলে করি তখন আলাদা হবে। ঠিক। এইটা একটা যেটার একটা সেন্স, সেটা ওভার দ্য টাইম অভিনেতা রপ্ত করতে পারে, তাছাড়া আর কোনো রাস্তা নেই। ঠিক সেরকমভাবেই আমি যদি স্ক্রিনে করি তাহলে আমাকে ওই ফরম্যাট কতটা অ্যালাউ করছে বা কতটা আমার করা উচিত সেইটা আমাকে আইদার সেই সেন্স ডেভেলপ করতে হবে আস্তে আস্তে থাকতে থাকতে, অথবা আমাকে ডিরেক্টর, আমি যদি না পারি করতে, আমাকে ডিরেক্টর হয়তো বলে দেবেন যে তুমি এটা কিন্তু খুব টাইট। আমি এখন একদম প্রথম জানতাম না, তখন আমায় বলতো যে এটা কিন্তু খুব টাইট। হ্যাঁ, একদম শুরুতে আমি কিন্তু ক্লোজ আপে যে দূরে দেখাটা, তাতে যে ঘাড় ঘোরানোর দরকার পড়ে না, শুধু চোখের একটু এটা করলেই অ্যাকচুয়ালি ডিগ্রিটা অনেকটা, যেটা আমাকে কিন্তু বড় ফ্রেম হলে এইটা করতে হতো, সেটা কিন্তু এখন আর এরম করতে হবে না, এরম করলেই বোঝা যাবে যখন টাইট ফ্রেমে আছে। সেটা আমি থেকে শিখেছি, বা আমি এই ব্যাপারে খুব অ্যালার্ট থাকতাম, যে কারণে শুরুর দিকেও খুব বেশি একেবারে ভুল বলবো না, হ্যাঁ, যেটা করা উচিত না সেটা করে ফেলছি, এটা শুরুর দিকেও খুব বেশি হতো না, কারণ আমি সেটা সেই জন্য আমি এই ব্যাপারে খুব আগ্রহী ছিলাম জানার যে কোথায় এটা আলাদা হয়ে যাচ্ছে। এবং একটা দেখো, অভিনয় তো আমার মতো অভিনেতা যারা, তারা মেইনলি দে আর গাইডেড বাই দেয়ার সেন্সিবিলিটিস। হ্যাঁ, আমি আমার ভেতরে আমি যা দেখছি চারপাশে, মানুষজনকে যেরম দেখছি, সেটাকে কিভাবে আমি কম্প্রিহেন্ড করছি আর আমার ভেতরে কিভাবে সেটাকে অ্যাসিমিলেট করে রেখে দিচ্ছি, এইটা তো সবচেয়ে বড় সম্পদ অভিনেতার জন্য। এবার সেটা কি হয়, টেক্সট পড়ে পড়ে আরও বেশি সেটাকে কি বলা যায়, ধরো ভ্যালিডেশনস আসে তার থেকে। হ্যাঁ, অনেক সময় তেমন হয়েছে যে আমি জানতাম না, না জেনে করেছি, পরে পড়ে দেখেছি যে সেটাই করতে বলা হচ্ছে। তার তখন একটু ভালো লাগে বা আনন্দ লাগে যে আচ্ছা, তাহলে ঠিক রাস্তাতেই ভেবেছিলাম। বুঝেছো? হ্যাঁ, কিন্তু মেইনলি যারা এরকম দেখে দেখে শেখে তারা তো এইগুলো থেকেই শেখে। তো তোমার কাছে যখন চরিত্র আসে যখন একটা চরিত্র আসে, ধরো একটা চরিত্রের তো একটা নিজস্ব ডিমান্ড থাকে, তুমি যেরকম বলছো ফরম্যাটের ডিমান্ড থাকে, যেরকম প্রত্যেকটা চরিত্রের একটা নিজস্ব ডিমান্ড থাকে। যখন একটা চরিত্র আসে তোমার কাছে, তুমি প্রথম কি খুঁজে বের করার চেষ্টা করো সেই চরিত্রটা, যে এইটা ধরবো আমি,
আচ্ছা, মানে চরিত্রটাকে আমি কি করে অ্যাপ্রোচ করি? অ্যাপ্রোচ করো তুমি, তোমার প্রসেসে তুমি কি করে অ্যাপ্রোচ করো? আমার প্রসেস যে কোনো চরিত্রের জন্যেই যেটা আমি করি সেটা হচ্ছে এই চরিত্রটার মনটা বোঝবার চেষ্টা করি, এর মানসিকতা কি, এর সাইকিটা কি, ভাবে? এ কী ভাবে। হ্যাঁ, এবং আমি একদম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করি ওর মুখে যে সংলাপটা ঠিক বলে দেওয়া যেভাবে ভাই আছে সেটাই মেনটেন করার। দেখো, বদল করে দেওয়া তো খুব সহজ, আমি এটার বদলে এটা বলবো, আমি এটা কমফোর্টেবল, ঠিক। কিন্তু যে লিখেছেন সেটা তো কিছু একটা ভেবে লিখেছেন, ওইটা খোঁজার জন্যে যে এই কথাটা কেন বললো। হ্যাঁ, মানে ঠিক আছে আজকে যাই, আমি খুব বাজে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে আজকে আমি যাই বা আমি আসি, হ্যাঁ, এবার আমরা তো আসি বলি, আমাদের ছোটোবেলায় শেখানো হয় যাই বলতে নিয়ে আসি বলতে হয়, আমরা ওটা অভ্যস্ত হয়ে যায়। এবার ধরো একজন পূর্ণবয়স্ক লোকের মুখে এই সংলাপটা রাখা হয়েছে যে ঠিক আছে আজকে যাই, তা যাইটা যে কেন লিখলেন আসি না লিখে, সেটা যদি আমি বদল করে নেওয়াতে তো খুব সোজা সংলাপটা। আমি যদি বোঝার চেষ্টা করি যে কেন এইটা বলছে এই লোকটা, একেও তো নিশ্চয়ই ছোটোবেলায় কেউ শিখিয়েছে, তাহলে যাই কেন বলছে, সেইটা হয়তো একটা ওই চরিত্রটার কোনো একটা সূত্র দিতে পারে। হ্যাঁ, এবার ওকে যেভাবে যেখানে 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 প্লেস করা হয়েছে, ও কি করছে, কি বিহেভ করছে, কিভাবে রিয়্যাক্ট করছে, তার থেকে ওই চরিত্রটার সম্বন্ধে যতটা বোঝা যেতে পারে, তার মানসিকতা কি, সে কি করে, হ্যাঁ, এইটা দিয়ে চরিত্রটাকে যতটা বোঝার চেষ্টা করা যেতে পারে, এইটা দিয়ে আমি শুরু করি, এটাতেই শেষ করি। মানে আমার কাছে একটা চরিত্র এলে তারপরে আর কিছু করার বিশেষ অবকাশ নেই, কারণ আমি কখনো একটা চরিত্র আমাকে দেওয়া হলে এই চরিত্রটা কিভাবে কথা বলবে, এই চরিত্রটা কিভাবে বসবে, এ কীভাবে হাঁটবে, এটা আমি কখনো দেখার বা ভাবার চেষ্টা করি না, বা আলাদা করার চেষ্টা করি না। আমিও মানুষটাকে ভাবলে, মনটা বুঝলে, ওর মতো করে ভাবার ওর মতো করে বিহেভ করার চেষ্টা করলে, রিয়্যাক্ট করার চেষ্টা করলে যেটা দাঁড়ায় আমি সেটাই করি, এবং সেটা কিন্তু আলাদা হয়ে যায় অদ্ভুতভাবে। মানে আমি কোনো সময় পা জোড়া করে দাঁড়াবো, নাকি পাটা একটু ফাঁক হয়ে যাবে, একটু কাত হয়ে যায় কি না, না সোজা থাকে, এগুলো কিন্তু কোন কিছুটা আমি অ্যালার্ট হয়ে করি না। ওটা তুমি ওই প্রসেসটা অটোমেটিক্যালি হয়। কিভাবে হয় সেটা কিন্তু সত্যি আমার পক্ষে এক্সপ্লেন করা খুব মুশকিল। সেটা এক্সপ্লেন করা যায়ও না, বলে আমার মনে হয় যায়ও না। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয় যে যদি তুমি একটা চরিত্রের মতো করে ভাবো, তোমার তো চোখ আলাদা হয়ে যাবে, হয়ে যায় ঠিকই। এবং ক্যামেরাতে তো চোখটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং সেটা আমার মনে হয় বেশিরভাগ অভিনেতাদের ক্ষেত্রেই, আমি যত অভিনেতাদের সঙ্গে কথা বলি, বেশিরভাগের প্রসেস তো আলাদাই, প্রত্যেকের নিজস্ব নিজস্ব প্রসেস আছে, বাট এই চোখটা কিন্তু অনেক সময়তেই আমরা দেখি যে ওটা কিন্তু ম্যাটার করে যায় ভালো অভিনয় খারাপ অভিনয়। একদম একদম। তুমি তোমার ওই জায়গাটাতেই যাওয়ার চেষ্টা করো যে এই লোকটা এই মুহূর্তে কি ভাবছে, এর মাথায় কি চলছে, জেনারেলি কিভাবে ভাবে, ঠিক, এটা জেনারেলি এর মানসিকতাটা কিরকম। ঠিক, কোথাও যদি স্কোপ থাকে, সব চরিত্রের এরকম স্কোপ থাকে না, কোথাও যদি স্কোপ থাকে এবং দরকার হয়, তাহলে আমি ইমাজিনারি সিচুয়েশনেও ক্যারেক্টারটাকে ভাবি, যেটা হয়তো স্ক্রিপ্টে কোথাও নেই। হ্যাঁ, ধরো আমি চরিত্রটাকে কখনো খেতে দেখিনি, দেখছি না, যদি দরকার পড়ে কোনো স্পেশাল কারণে, তাহলে সে কিভাবে খায়, হ্যাঁ, মানে সে কি টেবিল এটিকেটস মানে, নাকি সে খুব ক্যাজুয়ালি খেয়ে নেয়, সে কি একদম ডিনার টেবিলে গিয়েই খাবে, নাকি তাকে এখানে বসে দিলে সেখানেও খেয়ে নেবে, সে কি খাবারটাকে এনজয় করে খায়, নাকি খাবার জন্য খায়। এটা সবসময় দরকার পড়ে না এত ডিটেলসে ভাবার, এবং সেটা সবসময় কিছু অ্যাডও করে না চরিত্রে। যদি দরকার হয় তাহলে আমি হয়তো ওরকম ইমাজিনারি সিচুয়েশনেও মানে ক্যারেক্টারটাকে নিয়ে ভাবার চেষ্টা করি, যদি আমাকে কোনোভাবে হেল্প করে বা মনে হয় যে এটা ভেবে দেখা দরকার। নিজের তোমার চেহারা, অনেক সময় মানুষের চেহারা তো প্লাস এবং মাইনাস দুটো হিসেবে কাজ করে। অনেক সময় তোমার কোনোদিন মনে এরম, মানে তোমার যদি কোনো এরম সিচুয়েশন আসে যেখানে তোমাকে একটা চরিত্র দেওয়া হলো, যে চরিত্রটা তোমার চেহারা সেই চরিত্রকে সাপোর্ট করছে না, ঠিক আছে, ধরো একটা খুব, এটা কয়েকদিন আগেই বোধহয় কারো একটা সঙ্গে কথা হচ্ছিল, যে ধরো আমাদের যে বডি, এই বডির বাইরেও তো আমি এরকম প্রচুর মানুষ দেখেছি সত্যি সত্যি জীবনে, যাদের হয়তো
দেখে একরকম মনে হয় কিন্তু ভেতর থেকে তারা একটা সম্পূর্ণ আলাদা মানুষ। তো তোমার কোনোদিন এরকম মানে মনে এরকম কোনো চরিত্র এসছে যেখানে তোমার মনে হচ্ছে যে আমার বডির বাইরে গিয়ে আমাকে অভিনয় করতে হবে, বা আমার এই 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 মানে এক্সটার্নাল ফ্যাক্টরটাকে সরিয়ে দিতে হবে? দেখো, আহ, আমাকে দেখে যেরকম মনে হয় তার থেকে খুব অন্যরকম ক্যারেক্টার যে আমি প্রচুর করেছি তা নয় এখনো অবধি। কিন্তু ধরো আমার হাইট, আমার স্ট্রাকচার দেখে অনেক সময় হয়তো মনে হবে যে না হয়তো যেরকম দেখে এরকম মনে হচ্ছে এটাই ঠিক আছে, এর বাইরে যদি কোনো মারপিটের দৃশ্যে অভিনয় করতে হয় তাহলে এই কতটা কমফোর্টেবল বা পুল অফ করতে পারবে কি না। আমি কিন্তু নিজে সেটা জানি আমি পারবো এবং আমি করেওছি। মানে তুমি হয়তো দেখেছো বা দেখোনি, মানে আমি কিন্তু প্রপার ফাইট সিকোয়েন্স পুল অফ করে দিতে পারি এবং আমি সেটা এনজয়ও করি। এবার অনেকেই আছে কিন্তু তাদের দেখে যেরকম স্ট্রাকচার, যেরকম একটা ফ্র্যাজাইল একটা স্ট্রাকচার সাজেস্ট করে, তারা কিন্তু রিয়েলিটিতে তার বাইরে অ্যাকচুয়ালি প্রচণ্ড স্ট্রেংথ তাদের আছে এবং সিচুয়েশনে তারা সরি ওটা করতে পারবে, এরকম বাস্তবেও হয়। আমাকে যদি কখনো দেওয়া হয়, আমি জানি না এখনও আমার মানে, তবু যেটা করেছি সেটা হয়তো এক্সপেকটেশনের ওপরে গিয়ে হয়েছে। আমি নিজে বদমাইশি করি মাঝে মাঝে, যখন দেখি যে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে, আমি যে ফাইট মাস্টার থাকবো, আমি না পারি না এগুলো, আমাকে দেবেন না এগুলো করতে। হ্যাঁ, তাকে একটু আমি বোঝাবার চেষ্টা করি, আবার ডিরেক্টরি টিম বলে যায় যে ও এরকম বলবে কিন্তু করতে পারবে। অনেক সময় আমি বলছি, আমি এই রাজস্থানেই যখন শ্যুট করতে গেছিলাম, উনি আগের দিন চলে এসেছেন, আমাকে উনি বুঝতে পারছেন না যে কাকে করতে হবে, মানে কে করবে এই যাকে আনা হয়েছে, মানে আমাকে যার জন্য আনা হয়েছে সে মেনলি কে। আমাকে দেখেছে, আমাকে দেখে ওনার কী মনে হয়েছে জানি না, যে একে এর জন্য একজন দরকার কেন। তারপরে তো উনি অনেক কিছু ভেবেছেন, আমি বলছি যে আমি না কিছু পারি না, আমাকে একদম সোজা সোজা জিনিস দেবেন। সেটা হচ্ছে আমার বদমাইশি। কিন্তু ওনাকে বলেছে, ওকে এডিটা বলে দিয়েছেন যে না, ও পারবে সবই করতে। তাও যেদিনকে মেন মারপিটের দৃশ্যটা, তার আগেই একদিনকে ছুটে, মানে ইয়ে থেকে একটা রানিং কার থেকে অলমোস্ট মানে দৌড়ে রাস্তায় নেবে একটা পাহাড়ের ওপরে উঠে যেতে হবে, অত অবধি শট। তো উনি ওখানে আছেন, এবার ওটা আমি করেছি এবং আমি অনেকের অনেক আগে চলে গেছি আর কি, মানে আমাকে অ্যাকচুয়াল শটে পরের বার স্পিড কমাতে হয়েছে। হ্যাঁ, তো ও তো বলছে, আপনি তো বলছেন যে আপনি কিছু পারবেন না, এ তো দিব্যি হলো। তোমার বলছে দেখবেন কালকে, এবার আমাকে আবার ভয় দেখাচ্ছে, তোমাকে ছাদ থেকে ছাদে জাম্প করাবো, মানে বাড়িয়ে বলছে আর কি, যে যখন সত্যি আমি পারবো না ওই জায়গায়, ওই পয়েন্ট পর্যন্ত। কিন্তু হ্যাঁ, কিন্তু আমারও নিজের দেখার ইচ্ছা আছে যে আমাকে যদি পুশ করতে হয় কোনো পয়েন্টে যেখানে আমি ভাবছিলাম যে পারবো না করতে, তো সেরকম এখনও সিচুয়েশান আসেনি যেখানে আমাকে খুব অন্য করতে হয়। যতটুকু হয়েছে সেটুকু আমি কিন্তু করে দিতে পেরেছি। একটা জিনিস বলো তো, তোমার কি মনে হয় যে এখানে, আমি এটা খরাজদাকেও জিজ্ঞেস করেছিলাম, তোমার কি মনে হয় অনেক সময়ই আমাদের এখানে টাইপ কাস্ট করার একটা টেন্ডেন্সি তো তৈরি হয়, তোমার ক্ষেত্রে সেটা হয়নি, দ্যাটস লাকি, রাইট। কিন্তু অনেক সময় হয় যে কমেডি অভিনেতাদের কমেডি অভিনয় করিয়ে দেওয়া হয়েছে, বহুদিন এরকম প্রচুর বড় বড় অভিনেতাকে নষ্ট করেছে বাংলা ইন্ডাস্ট্রি। যখন মানে এই যে যেই প্রশ্নটা করলাম তোমায়, ধরো তোমার একটা চেহারার মানুষকে ভেতরে ভেতরে সেই মানুষটা একটা অন্য মানুষ হয়ে যেতে পারে, সেই কারণেই তুমি অভিনেতা, তুমি একটা অন্য মানুষ হয়ে যেতে পারো। তো এরকম আমি তো আমার জীবনে প্রচুর মানুষ দেখেছি যারা সত্যি তাদের চেহারাটা ম্যাটার করে না, তাদের ভেতরের মানে মানুষটা একটা সম্পূর্ণ অন্য মানুষ। আর তোমার কি মনে হয় না যে আজকের দিনে যেরকমভাবে কাস্টিং হচ্ছে, যেরকম চরিত্র তৈরি করা হচ্ছে, চ্যালেঞ্জ একটু কম করা হচ্ছে অভিনেতাদের? সেটা ঠিকও আবার ভুলও। তুমি দেখো যে বিশেষ করে ওটিটি আসার পর প্রচুর এমন অভিনেতা আবিষ্কার হয়েছেন যাদের কিন্তু আলাদাভাবে, যদি শুধু ওই মেইন স্ট্রিম ছবি হতো, তাদেরকে প্রধান চরিত্র হিসেবে এত পরিমাণে ইউজ করা হতো কিনা সেটা কিন্তু সন্দেহ একটা আছে। ওটিটি আসার ফলে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে কোনো একটা কন্টেন্টের রানিং টাইম যেহেতু বেশি হয়েছে অনেকটা, সেহেতু অনেক এরকম ট্র্যাকের চরিত্রগুলোর প্রতি জাস্টিস করা এখন সম্ভব, তাদের সম্বন্ধে লেখা হচ্ছে, আলাদা করে ট্র্যাক ডেভেলপ করা হচ্ছে, যেটা কিন্তু আগে সম্ভব হতো না। ওই যাদেরকে সেন্টার করে গল্পটা, তাদেরকে
ওই সময়টা দিতে হতো, ওই অন্য চরিত্রের প্রতি অতটা জাস্টিস করা যেত না, তাদের আর্ক কমপ্লিট হতো না অনেক সময়, কিন্তু এখন কিন্তু সেটা করা সম্ভব হয়েছে। এবং চ্যালেঞ্জ করার দেখো কোনো সীমা নেই। অভিনেতারা লোভী, অভিনেতাদের খিদে আছে, যে আমাকে কাস্ট করবেন, যারা, তাদের যদি এটা মনে হয় যে ওকে চ্যালেঞ্জ করে দেখি, তাহলে এটা সম্ভব হবে। আমিও বুঝতে পারবো, আমার মতো সমস্ত অভিনেতারাই বুঝতে পারবে। এবার যেটা করিনি, আমার ধরো করার ইচ্ছা আছে, আমাকে তো যতক্ষণ না ওই সিচুয়েশনে ফেলা হচ্ছে, আমিও তো বুঝতে পারলাম না যে আমি এটা করতে পারলাম কি পারলাম না। এবার এরকম অনেক কিছু আছে যেগুলো আমি এখনো করে দেখিনি, আমাকে ওই মধ্যে কেউ ফেলেনি, সেই জন্য আমি বুঝে দেখিনি। এবার সত্যি তো এমন চরিত্র অনেকই, যেহেতু আমাদের প্রচুর কাজ করতে হয়, আমরা তো ওই অবসরটা নিতে পারি না, আমাদের প্রচুর কাজ করতে হয় বলে অনেক চরিত্রই এমন আছে যে চরিত্রে সত্যি প্রচুর চিন্তা করার কিছু নেই, মোটামুটি সহজে একটা সিনসিয়ারিটি দিয়ে এটা করে দেওয়া যেতে পারে। এমন চরিত্র যখন আসে, যখন সেটা নিয়ে চিন্তা করতে হয়, আরে বাবা কী করবো রে বাবা, এতে কিছু মাথায় আসছে না, তখন সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। এবার সেটা তো রেয়ারলি ঘটে কখনো, তো সেরকম যদি কোনো পার্টিকুলার চরিত্র আছে যেটা নিয়ে তোমার এরকম একটা হয়েছে, মানে আচ্ছা এটা করতে গিয়ে সত্যি খুব চ্যালেঞ্জ ফেস করলাম? হ্যাঁ, হয়েছে। সামনেও একটা ছবি করতে যাচ্ছি, যেটা নিয়ে একটুখানি এখনও আমার কাছে খুব ক্লিয়ার না, এটা অনেক সময় আস্তে আস্তে হয়ে যায়, এখনও সেটা 1 মাস মতো বাকি আছে, এখনও আমার কাছে চরিত্রটা খুব ক্লিয়ার হয়ে যায়নি, মানে ওটা এত সহজ না যে মনে হচ্ছে ঠিক আছে, এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, এটা করে দিতে পারবো, সেরকম হচ্ছে না। আবার কোনো চরিত্রের ধরো স্পেশাল একটা কিছু ট্রেট আছে যেটা অ্যাকচুয়ালি আমার নেই, মানে ধরো আমি কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারি না রিয়েল লাইফে, আমি সবেইমাত্র একটা শুটিং করেছি একটা কন্টেন্টের জন্যে, যেখানে ও একটা ইনস্ট্রুমেন্ট প্লে করে। এবার সেটা যখন এলো আমার কাছে, আমি শুনলাম, তো তখন যতক্ষণ না আমি মানে ওটা করে উঠতে পারবো বা শিখতে পারবো যে কিভাবে ওটা করতে হয়েছে, এবার আমি নিশ্চয়ই চাইবো না যে সেটা মানে আব্বুলিশের মতো করে দেওয়া হোক আর কি, হ্যাঁ, দুই হাতে রেখে ওটা করে দেবো, করা হলো আমার মুখেরই এক্সপ্রেশন শুধু, আর কিছু রাখা হলো না, আমি চাইবো ওটা প্রপারলি করতে। এই রকম কিছু জিনিস যখন আছে, যখন আমি জানি না, হ্যাঁ, মানে আমাকে যদি এখন কোনো ছবিতে কোনো চরিত্রের জন্য আমাকে নাচতে হয়, তো আমি তো নাচতে পারি না বা করে দেখিনি কখনো যে পারি কি পারি না, মানে প্রপারলি নাচ আর কি, মানে বিসর্জনের নাচ না, বিসর্জনের নাচ হলে করে দিতে পারবো, কিন্তু অন্য কিছু যদি হয় তখন আমার মাথায় একটা চিন্তা আসবে যেটা আমি কি করে করব, তার জন্য শেখার দরকার আছে, এই রকম ক্ষেত্রে হয়। এবং চরিত্রও কিছু এবার কিছু চরিত্র না এমন থাকে, সত্যি কথা, যে তার মধ্যে তুমি লেয়ার খুঁজে বার করতে তো মাথা খারাপ হয়ে যাবে, কিছু এত ফ্ল্যাট, এত মনোলিথিক ক্যারেক্টার, তার মধ্যে লেয়ার বার করাটা অ্যাক্টরেরই দায়িত্ব, কিন্তু এমনভাবে লেখাই আছে যে সেখানে তুমি এত সাদা বা এত কালো বেশি কিছু করতে পারবে না, বা তুমি অনেক কিছু ভেবে থাকলেও সেটা ডেমনস্ট্রেট করবে সেরকম সিন নেই, থাকে তো অনেক সময়, সেক্ষেত্রে বিশেষ কিছু সত্যি করার কিছু থাকে না, কিন্তু যেখানে থাকে সেখানে খুব ভালো লাগে, মানে এনজয় করি সেই প্রসেসটা। এই যে মেইন স্ট্রিম ছবি করলে তুমি প্রধানে সেই অর্থে তুমি একটা, মানে সেই অর্থে কি সত্যি প্রধান ভিলেন যাকে বলে, এর মানে অবভিয়াসলি ওরকমভাবে আমার কাছে আলাদা করে মেইন স্ট্রিম আর প্যারালাল বলে কিছু হয় না, হ্যাঁ ঠিকই, ওটা একেবারেই ভুল কথা, বাট এই যে একটা অন্য কি বলবো, অন্য একটা স্ট্রেচারের সিনেমা, যে স্ট্রেচারটা ইজ মোর কানেক্টিং টু মোর মাসেস, মানে অনেক লোকের সাথে কাছে একসাথে ইয়ে করার মতো সিনেমা, এটা করতে গিয়ে কি আলাদা করে কিছু ইয়ে করতে হয়নি তো, আলাদা করে কিছু ভাবতে হয়েছে তোমার, যে না এইটার জন্য আমি একটু আলাদা করে কিছু ভাববো, নাকি তোমার সেম প্রসেসেই তুমি এই ক্যারেক্টারটাকে সেম প্রসেস, কোনো আলাদা করে অ্যাপ্রোচ করিনি, এটা আমার কাছে অন্য ধরনের সিনেমাও না, এটা আমার কাছে আবার একটা ক্যারেক্টার যেটাকে আমার মানে ম্যাক্সিমাম এবিলিটিতে সত্যির কাছে নিয়ে যাওয়াটা, হ্যাঁ, এটাই আমার দায়িত্ব ছিল। এবং আমার মনে হয় যে প্রধানের মতো সিনেমা, মেইন স্ট্রিম বলো আর যাই বলো, আমার মনে হয় এই যে একটা ডিফারেন্সিয়েট করা হয় বারবার মেইন স্ট্রিম সিনেমা এবং প্যারালাল সিনেমা, আমার মনে হয় ডিফারেন্সিয়েশনটা কোথাও গিয়ে আমাদের একটা মানে গন্ডগোল তো তৈরি করেছে, হ্যাঁ তৈরি করেছে, এবং মানে একটা
অলিখিত একটা দাগ তৈরি করেছে, এত সেটা বাজেই আর কি আমি মনে করি। সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালস এবং পড়াশুনো জানা একটা স্পেশাল ক্লাসের লোকজন এই ধরনের সিনেমা দেখবে এবং এরা এটা দেখবে, এরা দেখবে না, দেখবে না, একটা দেখবে না, একটা দেখবে হ্যাঁ, এবং না। সেটা এতটা প্রবল একটা, তুমি স্বীকার করো আর না করো, ভেতরে তোমার এমন একটা ইয়ে তৈরি করে দেবে যে তোমার ইচ্ছা হলেও না ওই সিনেমাটা দেখতে যাওয়ার আগে তোমার মনে হবে যে যাবো এটা দেখতে, মানে লোকে দেখবে যে আমি এই সিনেমাটা দেখতে গেছি, সেটার জন্য তুমি কিন্তু ভাববে। হ্যাঁ, একদম আছে এটা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা বেশিরভাগ লোকের মধ্যে আছে, হ্যাঁ, শহুরে লোকের এবং এবং তুমি একটা এবার সেটা তো আমরাই তৈরি করেছি, একদম। আমরাই তৈরি করেছি এবং সেটা খুব ভুল আর কি, ভুল। এখন ধরো এই যে কারণে ধরো সাউথের সিনেমা নিয়ে কথা হয়, ঠিক যেরকমভাবে ওরা একটা গল্প বলেছে, আমি বাজেটটাকে ধরলাম যে ফ্যাক্টর না, কতটাই বাজেট দেওয়া হয়, তুমি একটা ঠিক ওই রকমভাবে একটা গল্প বলে দেখো, তোমাকে কিন্তু এখানকার যারা ইন্টেলেকচুয়ালস যারা, তারা কিন্তু ছিছি করবে, তোমাকে পরিচালক হিসেবে মনে করবে যে তুমি একটু বোধহয় কম আছো, যে কারণে তুমি এই সিনেমাটা অ্যাপ্রোচ করেছো। কিন্তু ওটা তৈরি করবার জন্য যে স্কিল আছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে ওটা যে মানুষের ভালো লাগতে পারে, এবং ওই সিনেমাটা চললে যে ইন্ডাস্ট্রির কী উপকার হবে, সেই কথাটা তখন ভুলে গিয়ে তোমাকে এই শিক্ষিত সমাজরা একটুখানি নিচু চোখে দেখবে, তুমি এই ছবি বানিয়েছো তো, এই তোমার সাবজেক্ট, এই তো মারপিট, আর এই তো নাচা গানা আছে। এইটা না অনেক দিন চলতে চলতে আমাদের এই যে এই ছবিগুলো আস্তে আস্তে যে মানে খারাপ অবস্থায় চলে গেল, এবং তার ফলে ইন্ডাস্ট্রি যেভাবে অ্যাফেক্টেড হয়েছে, তার পেছনে কিন্তু এটা একটা কারণ, আমরাই এরই একটা ছবি তৈরি করেছি। হ্যাঁ, যে শিক্ষিত মানুষরা এগুলো দেখবে, আর ওইগুলো যারা দেখবে তারা একটু কম শিক্ষিত বলে সমাজে পরিচিত হয়। হ্যাঁ, এবং আমি তোমায় বলছি, এটা আমাদেরই বন্ধু বান্ধবের আড্ডা এরকম হয়েছে অনেকবার। আমি যদি ধরো একটা পার্টিকুলার অভিনেতা যে কমার্শিয়াল ছবি করে, তাকে যদি আমি বলি যে সে আমার না মনে হয় ও না নিজের মতো করে খুব ভালো অভিনয় করছে, কি আর রিয়েলি সেইং ইট? বলছি হ্যাঁ, আমি বলছি, কারণ আমার মনে হয় যে এটা যদি আমরা বলা শুরু না করি, বা এই অ্যাপ্রোচটা যদি আমাদের মধ্যে থেকে না যায়, তুমি যেটা বলছো সেটা খুব মারাত্মক কিন্তু, এবং তুমি এইটা বলতে হেজিটেট করবে, মানে শিক্ষিত সমাজে, যে আমার কিন্তু ওকে খুব ভালো লাগে না। এই হেজিটেশনটা একটা পয়েন্ট আমার ছিল, আমি যেটা সবসময় বলি যে একটা শ্রেণী আছে আমাদের, শ্রেণী বলবো না, একটা মানসিকতা আমাদেরকে এই কথাটা শেখায় আর কি। যে এবং মানে কেউ যদি ধরো, সেদিন অঞ্জনদার সঙ্গে কথা হচ্ছিল, অঞ্জন দত্তর সঙ্গে কথা হচ্ছিল, অঞ্জনদাকেও বলছিলাম যে আমার যদি তোমার কোনো ছবি ভালো না লাগে, আমি তোমাকে বলতে পারবো না কেন। এখন তো সেটা খুব একটা সাংঘাতিক জায়গায় চলে গেছে। হ্যাঁ, এবং তখন অঞ্জনদা বলছে না তুমি বলতেই পারো। আমি বলছি যদি তোমার ছবিকে খারাপ বলি, বা ধরো কৌশিকদার ছবিকে খারাপ বলি, বা ধরো ঋতুদার কোনো ছবিকে আমার পার্সোনালি যদি ভালো না লাগে, আমি এটা বলতে পারবো না, আমাকে বলতেই হবে ভালো লেগেছে কেন, না হলে আমি ওই শিক্ষিত শ্রেণীটা করবো না। পিয়ার প্রেশার এইটা একটা খুবই মারাত্মক জায়গা, এবং আমার মনে হয় এটা তুমি একদম কারেক্টলি পয়েন্ট আউট করেছো যে দিস ইজ এ ভেরি বিগ প্রবলেম ইন আস। খুব তুমি এক্সাম্পল বাংলা ইন্ডাস্ট্রির বাইরেও আছে কিন্তু এটা। ধরো গোবিন্দা যখন হিরো হতো, এবং উনি যে ধরনের ছবিগুলো করতো, সেই ক্যারেক্টারগুলোকে সাকসেসফুলি পুল অফ করা ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে তুমি মানে একটা হচ্ছে রিয়েলিটির সাথে তার কোনো যোগ নেই, অদ্ভুত কাজকর্ম করে, অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে, নাচে, অদ্ভুত জামা কাপড় পরে, সেইগুলোকে বিশ্বাসযোগ্য করে তৈরি করা, এবং সেটা লোকজন তো এনজয় করেছে, দিনের পর দিন সাকসেসফুল। এটা তুমি মানে খুব শিক্ষিত সমাজে গোবিন্দার প্রেস করলে লোকে তোমাকে একটু দেখবে আর যে আচ্ছা ও তোমার গোবিন্দা পছন্দ, কিন্তু সেটা যে কত ডিফিকাল্ট করা, এবং সেইটা উনি সাকসেসফুলি যে করতে পেরেছেন, এবং তার মানে তো এই না যে উনি অন্য চরিত্রে অভিনয় করতে পারবেন না, বা উনি খারাপ অভিনেতা, ওনাকে সেটাও কিন্তু একটা ওই তোমার ওই যেটা তুমি বলছিলে যে ওই ছকে ফেলে দেওয়ার ব্যাপার, হ্যাঁ, বা এটা করছে খুব সাকসেসফুলি, তো এটাই করাও তাকে, ওই ধরনের অভিনেতাকে তখন অনেক ধরনের এক্সপ্লোরেশনের মধ্যে নেওয়া হয়নি, এক্সপ্লোর করা হয়নি, করলে নিশ্চয়ই ভালো করতেন। বা আমার মনে হয় গোবিন্দা যে অভিনয়টা করছেন, সেই অভিনয়টা করার জন্য যে অভিনয় ক্ষমতা দরকার, একদম, সেটা তো একটা স্পেশাল স্কিল, একটা বিরাট অভিনেতা স্পেশাল স্কিল, না হলে সব করবে একদম। মানে আমি বলছি দেখো, আমার সবসময় মনে হয় গোবিন্দার সিনেমা আমাকে খুব এন্টারটেইন করেছে ছোটবেলা থেকে,
খুব এন্টারটেন করেছে। এবং এটা একটা পয়েন্টে তুমি যেটা বললে ইট ওয়াজ ভেরি ট্রু, একটা পয়েন্টে আমি লোকসমাজে এটা বলিনি, হ্যাঁ কিন্তু এখন একটা ম্যাচুরিটির পর এসে আমার মনে হচ্ছে না এটা আমাকে বলতে হবে, বিকজ না হলে আমি আমার নিজের প্রতি ডিসঅনেস্ট হয়ে যাচ্ছি। ঠিক। আমার দুলহে রাজা ইজ ওয়ান অফ মাই আমি ফেভারিট গোবিন্দার সিনেমা। প্রচুর সিনেমা আমি হলে গিয়ে যেগুলো দেখেছি তার মধ্যে অনেক ছবি আছে যেগুলো ওই নাম্বার ওয়ান সিরিজের যেগুলো হ্যাঁ, আসতো হ্যাঁ, কুলি আমি নাম্বার ওয়ান, প্রচুর হিরো দেখেছি নাম্বার ওয়ান সব, এবং আমি হ্যাঁ। আমার খুব মজা লাগতো এবং আমার একদম বলতে তাই। কোনো মানে এবং দেখো, অসুবিধা নেই ওটাতে। একজন দর্শক হিসাবে কিন্তু আমাদের- ওটা যেমন দেখেছি আমি আবার খুব সিরিয়াস সিনেমা যেগুলো সেগুলোও দেখেছি এবং সেগুলোও সেটাও দেখেছি। এনজয় করেছি। এই পয়েন্টটা হলো আমাকে শুধু সিরিয়াস সিনেমা এনজয় কেন করতে হবে, হ্যাঁ তাহলেই কি আমি শিক্ষিত দর্শক? হ্যাঁ, না তো। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা জিনিস আমার মনে হয় রনিদার সঙ্গে আমার যে ইন্টারভিউটা আছে সেখানে রনিদা একটা জিনিস বলেছিল, দেখো অর্ণব, কারো দায় নেই তোমার মনে তুমি কতটা বোধ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, দর্শকের সে দায় নেই। ঠিক দর্শকের দায় হলো সিম্পল এন্টারটেন হওয়া। ঠিক আর তোমার যেমন অভিনেতা হিসেবে একটা দায়িত্ব আছে এন্টারটেন করার, আমার পরিচালক হিসেবে একটা দায়িত্ব আছে এন্টারটেন করার। ওই এই পয়েন্টটা বা এই যে ব্যারিয়ারটা, এটা আমি টপকেছি বেশি দিন হয়নি, মানে ধরো বছর 3-4 হলো, এবং তারপর থেকে অ্যাপ্রোচ টুয়ার্ডস মাই ওয়ার্ক হ্যাজ চেঞ্জড। হ্যাঁ আমার নিজের কাজের ক্ষেত্রে যেমন আমি একটা ছবি করার প্ল্যান করছি, যেটা হয়তো এই বছর কোনো একটা সময় করব, সেটা কিন্তু খুবই সোজা একটা প্রেমের গল্প, এবং সেটা কিন্তু একটা পয়েন্টে আমি ভাবতে পারতাম না, এই কি রে বাবা, এই গল্পটা কিছু নেই, হ্যাঁ এটা মানে কি আমি এটা কি করে করব। এটা আর এটা বানালে লোকে আমায় কি বলবে? এক্স্যাক্টলি, হ্যাঁ, কোনো প্যাচ পয়জন নেই তোর মধ্যে। একদম। এবার এখন কি মনে হচ্ছে, এটা বানালে অনেক লোকের কাছে পৌঁছতে পারবে। হ্যাঁ এবং দেখে যেটা সিম্পল মনে হয় সেটা বানানো সবচেয়ে কঠিন। সবচেয়ে আর কঠিন। সহজ গল্প, কঠিন গল্প সহজভাবে কমিউনিকেট সহজভাবে কমিউনিকেট করাটা সবচেয়ে ডিফিকাল্ট। সবচেয়ে কঠিন। আমার মনে হয় অভিনেতার ক্ষেত্রেও তাই, একদম যে একজন অভিনেতাকে যদি একটা কঠিন চরিত্র দেওয়া হয় এবং সে যতটা সহজভাবে ওটা প্রেজেন্ট করতে পারবে তত বেশি কমিউনিকেটেড হবে না। ঠিক। আমি মানে অন্যভাবে নিও না, মানে এই যেটা বললে সেই প্রসঙ্গে বলছি। আমি এখন একটা থিয়েটারে অভিনয় করি, মহাত্মা ভার্সেস গান্ধী, তাতে গান্ধীর চরিত্রে অভিনয় করি। সেটা একটা অদ্ভুত ভালো জার্নি আমার নিজের জন্যে। তো সেটা দেখে বিভিন্ন লোক বিভিন্নভাবে রিয়্যাক্ট করেন। একজন দর্শক তিনি বললেন, সেটা আমার খুব মনে লেগেছে কথাটা, আমি ওভাবে ভেবে দেখিনি। সেটা হচ্ছে যে তুমি যে কথাগুলো বড় বড় সংলাপগুলো বললে, তুমি ভেবে দেখেছো সেগুলো কিন্তু প্রবন্ধ অ্যাকচুয়ালি একটা, কিন্তু তুমি যেভাবে কমিউনিকেট করলে আমার মনে হচ্ছে একটা মানুষ তার একেবারে ভেতর থেকে তার একটা দুঃখ যন্ত্রণা একটা বোধের কথা বলছে। এইটা তুমি কি করে করলে? উনি জানতে চাইছেন আমার কাছে, আমি তো এরমভাবে ভেবে করিনি। আমার ওইটা মনে হয়েছে যে এই লোকটা ওই আবার এক কথা, যে ওই কথা যেটা লেখা আছে সেটাই বলবো, কিন্তু কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আমি বলছি সেটা হলে তাহলে কিভাবে ওটা বেরিয়ে আসা উচিত আর কি, এই কথাটা। এবার ওটাকে খুবই সুন্দরভাবে বলা, একটা প্রেজেন্ট করা যায়, যেটা প্রায় একটা প্রবন্ধ পড়ার মতো লাগবে। অথবা হতে পারে সেই কথাটাই আমি বলছি খুবই এখনকার কথার মতো করে। কিন্তু এটা যদি তুমি ভাবলে মুশকিল হয়ে যাবে, মুশকিল হবে না। মানে তুমি একটা হ্যাঁ, ভাবো হ্যাঁ। যদি যে আমি প্রবন্ধ পড়ছি একটা, হ্যাঁ সেটা তো কথা থাকবে না। হ্যাঁ 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 সেই সেটাই হলো হ্যাঁ, কঠিন কথাকে সোজাভাবে বলা, হ্যাঁ, হ্যাঁ, ওইখান হ্যাঁ, থেকেই বললে ঠিক, তুমি ঠিক অবভিয়াসলি। ঠিক ঠিক ঠিক। এবং দেখো, যে কোনো আমরা যে কাজটা করি সেই কাজটা তো খুব মনের ভেতরের কাজ, মানে ভেতরের অনেক কিছুর কাজ। আমার মনে হয় যে কোনো এরকম কাজের ক্ষেত্রে যত বেশি কনসিয়াস কম হওয়া হ্যাঁ। যায়। মানে আমি বিশ্বাস করো আমার জীবনে প্রচুর যখন রাইটিং এর ক্ষেত্রে প্রচুর ফর্মুলা আছে, প্রচুর কি বলবো সিট ফিল্ড আছে, প্রচুর সেভ দ্য ক্যাট আছে, অনেক কিছু আছে, কিন্তু একটা স্ক্রিন প্লে লিখতে গেলে শুধু ফর্মুলা দিয়ে তো হবে না। ঠিক। একটা অভিনয় করতে গেলে শুধু তো একটা পার্টিকুলার প্রসেস মেনে করলে হবে না, সত্যিটাতে তো পৌঁছতেই হবে। এটা তো একটা বিরাট সত্যি আমাদের জন্য। একদম। যারা ধরো টেকনিক্যালি অভিনয় শিখে আসে, তারাও যদি অভিনয় করবার সময় ওই বইয়ের ওই 17 নম্বর ফর্মুলাটা এখানে দেবো, এরমভাবে তো অভিনয় হয় না কোনোদিন সম্ভব হ্যাঁ, ওগুলোর থেকে শিখে ভেতরে থাকবে, এবং সেটা একটা পয়েন্টে ভুলেও যেতে হবে, একটা পয়েন্টে ভুলে যেতে হবে। ঠিক। বেশ, খুবই একটা কি বলবো, প্রত্যেকটা আড্ডাতেই আমি না এক একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পাই, বা ধরো এমন কিছু যেটা আমিও ভাবছি
আমি দেখি আরেকটা মানুষ ওরকম মানে একই রকম ভাবছে, সেটা খুব আনন্দ হয়, সেটা ভাবলে খুবই। তার মানে দেখো, তার মানে দুজনের অনেক সময় লেখা ওই বেরিয়ে যায় না, আমিও লিখেছি, আমি আগে লিখেছি, একদম। সেটা কিন্তু হতেও পারে, বলো। সেটা হতে পারে না, সেটা হয় হয় তো। হতো। আমি আমার জীবনে বলছি, আমি এক সময় একটা বোধহয় 2008 না 2009 কথা, আমি একটা স্ক্রিপ্ট লিখলাম, দেখলাম ঠিক সেম আইডিয়াতে হিন্দিতে একটা ছবি হয়ে গেল। কোনো চান্সই নেই যে ওই মুহূর্তে একটা হয়েছিল, সেটা আলাদা ব্যাপার, সেটা একজন নিয়ে গেছিল, মানে হয়ও, কিন্তু আবার নাও হতে বাট পারে। এরকমও হচ্ছে যেটা হয়নি। আমি আরো একটা জিনিস ভেবেছি, ধরো আমরা টিম মিলে কথা বলছি, আমি বললাম, এই রে দেখ, আমরা যেটা ভাবছিলাম সেটাই হচ্ছে, হয় কিন্তু এটা আমার বিশ্বাসটা এটা আলাদা, যে আইডিয়াস ঘুরে বেড়ায়, তুমি যদি ঠিকঠাক রিসিভার হও, ধরে নিতে ক্যাচ হবে। করে নিতে হবে শুধু, এটাই হলো মেন ব্যাপার। ঠিক। তো অনির্বাণ, আমরা অনেকটা আড্ডা মারার পর মোটামুটি শেষের দিকে এসেছি। তুমি তোমার মানে তুমি এরপরে কি ধরনের চরিত্র করতে পারলে সবচেয়ে খুশি হবে সেটা জানতে চাই একটা, এবং দ্বিতীয়ত কি কি আসছে সামনে, মানে হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড? কি কি চরিত্র করতে চাই? দেখো, কত চরিত্র আছে যেগুলো করিনি, কত রকম তার মানুষ। মধ্যে এরকম না একটা হয় না, এরকম একটা কেউ কিছু দিলে না এরা মানে, না, এরকম কিছু নেই? না, আচ্ছা। এরম কোনো চরিত্র নেই, এমন কিচ্ছু নেই যে মনে হয় যে ওই ছবিটা যদি রিমেক হয় আমাকে যাতে নেয়, এরম কিচ্ছু নেই। কিচ্ছু নেই, না, না, হ্যাঁ। আমার যেটা ইচ্ছে করে সেটা হচ্ছে যে এমন ধরনের চরিত্র, যে চরিত্রগুলোর মধ্যে অনেক কিছু এক্সপ্লোর করার পাবো, এবং এই আফসোসটা থাকবে না যে এই মানুষটাকে তো আমি দেখতেই পাচ্ছি না। হুম হ্যাঁ, মানে এই একদম খুব সাদা বা খুব কালো, হুম হুম হ্যাঁ, ওটাতে তো ওরম মজা নেই কোনো করে। যে চরিত্রগুলোর ভেতরে এক্সপ্লোর করার একটা স্কোপ থাকবে, নানা রকম লেয়ার্স থাকবে, সেটা সবসময় ইন্টারেস্টিং। বা লেয়ার্স যদি নাও থাকে, আমি খুঁজে বার করতে পারি, সেই স্কোপটা অ্যাটলিস্ট থাকবে। হ্যাঁ, সেই ধরনের চরিত্র করতে যাই যাতে অনেক ধরনের লেয়ার্স আছে। এবং অনেক সময় আছে তো যে অভিনয় করতে গিয়ে কিছু কিছু সিনসে এমন কিছু নিজের সম্বন্ধে একটা রিয়েলাইজেশন হয় যেটা আমি আগে ভেবে দেখিনি। হ্যাঁ, সেটা আমার একটা প্রাপ্তি অভিনেতা হিসেবে, যে এই জায়গাটা করতে গিয়ে এমন একটা পয়েন্টে পৌঁছালাম, সেটা আমার লাইফ সম্বন্ধে ওই লোকটার হয়ে ভাবছিলাম আমি, কিন্তু এটা অনির্বাণকে ভাবিয়ে দিল, অনির্বাণকে ভাবালো। হ্যাঁ, এই ধরনের যত কাজ করার আমি সেটা হয়তো আমার লাইফে আর কখনো কাজে লাগবে না, কাজের ক্ষেত্রে কাজে লাগবে না, কিন্তু আমি তো মানুষ হিসেবে এনরিচড হচ্ছে প্রত্যেকবার, সেটা একটা বড় পাওনা। ওই ধরনের যে কাজগুলো আমাকে আমার কাজের প্রতি, আমার প্রফেশনের প্রতি আমাকে আটকে রেখে দেবে, হুক করে রাখবে, সেই ধরনের কাজ আমি করতে চাইব বা ইন্টারেস্ট করব। মানুষ অনির্বাণের কথা যখন বললে, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো আমরা যে সময়টায় আছি, মানে যে সময়টায় থাকি, আমাদের সেই সময়টা তো আমাদের এফেক্ট করে। তো তোমার চারপাশে যা যা ঘটে, যেসব জিনিস হয়তো খুব একটা ঠিক নয়, সেগুলো ঘটে, এবং ঘটার পর অনেক সময় অভিনেতাদের উপর একটা এক্সট্রা বার্ডেন দিয়ে দেওয়া হয়। আপনার এই বিষয়ে কি বক্তব্য বলুন? তোমার মানে প্রশ্নটাই, তোমার কি মনে হয় একজন অভিনেতা হিসেবে সমস্ত কিছুতে তোমার রিয়্যাক্ট করা উচিত? তুমি যদি মানুষ হিসেবে তোমার কি ফিল হচ্ছে সেটা ঠিক আছে, সেটা তো হতেই পারে, মানুষ হিসেবে যা হচ্ছে সেটা হচ্ছে, বাট অভিনেতা হিসাবে বা একজন এমন এই প্রফেশনে থাকা মানুষ হিসেবে তোমার কি মনে হয় সব সময় সব কিছুতে রিয়্যাক্ট করা উচিত? দেখো, রিয়্যাক্ট তো জোর করে হওয়া যায় না। আমার চারপাশে যেগুলো ঘটছে তার মধ্যে কোনো ঘটনা এমন আছে যাতে সত্যিই আমি রিয়্যাক্ট করছি, কোনো এমন ঘটনা আছে যেগুলো আমাকে রিয়্যাক্ট করাচ্ছে না, হ্যাঁ, এফেক্ট করছে না, হ্যাঁ, হচ্ছে না আমার তাতে। সেটা আমি মানুষ অ্যাকচুয়ালি কীরকম তার উপরে ডিপেন্ড করছে। এবার যেটাতে রিয়্যাক্ট আমার হওয়ার, আমি ভেবে চিন্তেতে হতে পারবো না, তাই না? কিন্তু আমার যেটা মনে হয় যে আমি যেটাতেই রিয়্যাক্ট করলাম, সে সম্বন্ধে আমার বক্তব্য রাখা উচিত, এইটা আমি মনে করি না। কারণ আমার সেগুলো সম্বন্ধে তো যথেষ্ট জ্ঞান নেই। আমার তো এটা ঠিক মনে হচ্ছে, বেঠিক মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু সেটা যে কোনো জিনিস নিয়েই আমাকে একটা এটাতে আমি একদমই বিশ্বাস করি না। এবং আমাকে অনেক সময় এমন অনেক বিষয়ই করা হয় যে ব্যাপারে আমার কি মতামত, আমি বলি যে ব্যাপারে আমার কোনো মত নেই, আর যেখানে আছে সেখানে আমি বলি। কিন্তু এমনিতে আমার না, মানে আমি খুব জাজমেন্টাল মানুষ না, মানে যে কোনো ব্যাপার নিয়ে
হ্যাঁ, মানে খুব স্ট্রং, এইটা ঠিক মানে এটাই ঠিক, আর কিছু ঠিক না, আমার এই রকমের ভাবনা এমনিতেই আসে না। আচ্ছা। তো এটাকে আবার অনেকে ইন্টারপ্রেট করে, বা এই ধরনের, আমাকে না, আমার মতো অনেককেই, যে ও সেফ, খুব নিজেকে সেফ রাখে, হ্যাঁ, কোনো ব্যাপারেই কিছু বলবে না। কিন্তু আমার সত্যিই ওটা আসে না, যে আমার এই ব্যাপারে একটা খুব স্ট্রং মত দিতেই হবে। হ্যাঁ, আমার যে মতটা দিতে হবে সেটা শুনে তুমি একটা কিছু মনে করতে পারো, আবার তোমার কিছু নাও মনে হতে পারে, সেটা তুমি মানুষ কীরকম সেটার উপরেও ডিপেন্ড করছে, তাই না? আমার যে পারসেপশন, আমার যে রিয়াকশন, সেটার উপরে। একদম, সেটা তো তোমার কি অবস্থান, তুমি কোথায়, সামাজিক অবস্থান, মানুষ হিসাবে তুমি কোন পরিস্থিতিতে আছো, জীবনের কোথায় আছো, তার উপর ডিপেন্ড করবে। করতেই পারে, করতেই হবে। তুমি যদি মানুষ হিসাবে একই রকম তো থেকে যেতে পারবে না সারা জীবন। ধরো সেই মুহূর্তে তোমার ভাবনায় একটা চরিত্র আছে, ধরো তোমার সেই চরিত্র নিয়ে তুমি খুব সিরিয়াসলি ভাবছো, সেই মুহূর্তে কিছু একটা ঘটলো, তুমি যদি অভিনেতা হিসাবে অনেস্ট হও, তাহলে তো ওই ঘটনাটা তোমাকে এফেক্ট করতে পারে না সেই সময়, যতটা করা উচিত অন্য সময়। এটাতে যে আমি খুব একমত হলাম তা না। তাহলে মানে তুমি এটাকে কিভাবে দেখো, আমার না অভিনেতা যে সত্তাটা, সেটা আমি মানুষ অনির্বাণ চক্রবর্তী তারই একটা এক্সটেনশন বলে আমি মনে করি। সে একটা আলাদা এন্টিটি, এবং যখন ও অভিনেতা, তখনও এতটাই সিরিয়াস যে তখন মানুষ হিসেবে যেভাবে রিয়্যাক্ট করতো, আমি হয়তো পারফর্ম করছি সেই মুহূর্তে, তখনও হয়তো করব না, কিন্তু আদারওয়াইজ দেখো ওইটাই কিন্তু ম্যাটার করে যাবে বলে আমার ধারণা, যে আমি যদি আমার চারপাশে যা ঘটছে তাতে রিয়্যাক্ট করা বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমার এই যে সব কিছু থেকে কিছু গ্রহণ করা, ওই পথটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এবং আমি একটা ছোট্ট বাবলের মধ্যে চলে আসবো। অল্প জিনিসই আমি দেখি আমার চারপাশে ঘটে, অল্প জিনিসকেই আমি প্রাধান্য দিই বা ফিল্টার করে ভেতরে ঢুকতে দিই। এবার আমার অভিজ্ঞতা হয়তো ভালো হচ্ছে না, কোনোটায় হয়তো খারাপ হচ্ছে, কিন্তু যেগুলো খারাপ আমার অভিজ্ঞতা হচ্ছে, সেটাও তো অভিজ্ঞতা, কাজে লাগবে তোমার। হ্যাঁ, মানে সেগুলোকে আমি বন্ধ করে দিলে আমার কিন্তু মুশকিল। আমি ধরো প্রত্যেক মানুষই জীবনের মধ্যে দিয়ে, আমি মানুষ হিসেবে যার মধ্যে দিয়ে 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 যাচ্ছি, মানুষ কিন্তু আস্তে আস্তে বাধ্য হয় শক্ত হয়ে যেতে, রিজিড হয়ে যেতে, যে আমি আগে যেভাবে রিয়্যাক্ট করতাম ওইভাবে আমি, এটা কিন্তু হতে বাধ্য। মানে আমরা অল্প বয়সে যেরকম আমরা ইমোশনাল ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, তার থেকে তো অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যদি ওগুলোতে রিয়্যাক্ট করা বন্ধ করে দিই, আমার ভালনারেবিলিটি যদি চলে যায়, তাহলে কিন্তু অভিনেতা হিসেবে খুব মুশকিল। আমার ওই জায়গাগুলো কিন্তু, আমি হয়তো আঘাত পাচ্ছি, কিন্তু তবুও আমি আঘাত পাওয়ার রাস্তাটা বন্ধ করে দিলে মুশকিল। আমি ওই দরজাগুলো যদি বন্ধ করে দিই মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে করতে হবে না, আমি মানুষ হিসেবেই যদি ওগুলো বন্ধ করে দিই, ওগুলো সবই ঘটতে দিতে হবে। এবং সেই হিসেবে একজন অভিনেতার এই জায়গাগুলো, ক্ষত হওয়ার জায়গাগুলো ওপেন রাখা, সেটা খুব কষ্টকর ভাবলে, কিন্তু অত ভেবে করলেও চলবে না। কিন্তু আমার এটা মনে হয় কষ্টকর তো বটেই, কিন্তু এই যে ভালনারেবল হয়ে থাকা, হ্যাঁ, এবং ভালনারেবিলিটিটাকে বন্ধ না করা, গার্ড না করা নিজেকে, আমার তো মনে হয় এটা একটা পাওয়ারও বটে। কারণ আমার কেন মনে হয় এটা বলি তোমায়, আমার মনে হয় যে যত তুমি এটাকে নিতে পারছো, মানে যত তুমি ওপেন রেখে এটাকে অ্যাকসেপ্ট করতে পারছো, তত তুমি ভেতর থেকে পাওয়ারফুল হতে থাকছো। কারণ তোমার প্রত্যেকবারের কষ্টটা তুমি ইউ নো হাউ ইট ফিলস, এবং সেই ওই তো একটা অভিজ্ঞতা সঞ্চয় করা, এবং ওই অভিজ্ঞতাটা আমি যদি একটা পুরনো অভিজ্ঞতা করে দিই, আর একটা যদি তাজা অভিজ্ঞতা রাখি, সেইটাই হচ্ছে ওই রাস্তাটাকে খোলা রাখা। একদম, এবং প্রত্যেকবার তোমার কাছে এক্সপেকটেশন, ওই ভালনারেবিলিটিটাকে ওপেন রাখা মানে তোমার এক্সপেকটেশন হলো প্রত্যেকবার আমি একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হব, প্রত্যেকবার তুমি ওই পার্টিকুলার ইমোশনটাকে একটা অন্য জায়গা থেকে দেখার চেষ্টা করছো। সেটাই মানে একজন আর্টিস্ট, মানে একজন অভিনেতা বলো, আমি অ্যাজ এ ফিল্ম মেকার বলো, গল্প বলার চেষ্টা যতটুকুও করে থাকি, আমারও তো চরিত্রের সঙ্গেই কাজ, তো সেটাও আমার ক্ষেত্রেও হয়েছে। একটা পয়েন্টে আমারও ভালনারেবিলিটি বন্ধ ছিল, আমিও নিজেকে গার্ড করে নিয়েছিলাম, তারপরে একটা পয়েন্টে বুঝেছি সেটা করলে হবে না। এবং আমার মনে হয় যারা দেখছেন, এটা আমি অনেক সময় বারবার বলে থাকি, মানে তুমি যে কথাটা বললে, এই কথাটা আমি আগেও বলেছি, মানে আমার ইয়েতেই। তো অবভিয়াসলি
আজকের আড্ডা মোটামুটি একটা এমন জায়গায় এসছে যেখানে শেষ করতে হবে। আমাদের এই আড্ডাটা হয়তো চলতেই থাকবে বলে আমার মনে হচ্ছে, বাট একটা পয়েন্টে শেষ করতেই হবে। আশা করি আপনাদের এই আড্ডাটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অনির্বাণ, থ্যাংক ইউ। একদম খোলা মনে ওপেন হয়ে একদম মানুষ অনির্বাণের সঙ্গে অনির্বাণকে এখানে নিয়ে আসার জন্য, এবং থ্যাংক ইউ এত ক্যান্ডিড একটা আড্ডা মারার জন্য। খুব মজা পেলাম আমি, আমার মনে হয় আপনারাও খুব আনন্দ পেয়েছেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য একটা জিনিস সবসময় বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। 50K সাবস্ক্রাইবার হয়েছে, এবার সেটাকে একটু বাড়ান। কি করছেন বুঝতে পারছি না, একটু লোকজনকে শেয়ার করুন, বলুন। আর একটা জিনিস বলছি, আমি একটু বেশি কথা বলি বলছেন অনেকে, কিন্তু একটা আড্ডা মারতে গেলে শুধু একজন কথা বললে সেটা তার জন্য, আমার জন্য এবং আপনার জন্য কারোর জন্যই ভালো হবে না। সুতরাং আমি কিন্তু কথা বলবোই। সুতরাং এই কথা নিয়েই আজকের এপিসোড শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ।